শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাসের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ শুরু করার আগে একটি বিশেষ কথা, যারা এখনও বেঙ্গলি সাগা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন কালজয়ী বাংলা গল্প উপন্যাস শোনার জন্য সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সাগা, প্রেস করুন বেল আইকনটি। চলুন শুনি গোড়ার দ্বিতীয় পর্ব। ওগো শুনছো? আমি তোমার পূজার ঘরে ঢুকছি নে, ভয় নেই। আহ্নিক শেষ হলে একবার ও ঘরে যেও, তোমার সঙ্গে কথা আছে। দুজন নতুন সন্ন্যাসী যখন এসেছে তখন কিছুকাল তোমার আর দেখা পাবো না জানি, সেই জন্য বলতে এলুম, ভুলো না, একবার যেও। এই বলিয়া আনন্দময়ী ঘরকরনার কাজে ফিরিয়া গেলেন। কৃষ্ণদয়ালবাবু শ্যামবর্ণ দোহারা গোছের মানুষ, বেশি লম্বা নহেন। মুখের মধ্যে বড় বড় দুইটা চোখ সব সময় চোখে পড়ে, বাকি প্রায় সমস্তই কাঁচা পাকা গোফে দাড়িতে সমাচ্ছন্ন। ইনি সর্বদাই গেরুয়া রঙের পট্টবস্ত্র পরিয়া আছেন, হাতের কাছে পিতলের কমণ্ডলু, পায়ে খড়ম, মাথার সামনের দিকে টাক পড়িয়া আসিতেছে। বাকি বড় বড় চুল গ্রন্থি দিয়া মাথার উপরে একটি চূড়া করিয়া বাঁধা। একদিন পশ্চিমে থাকিতে ইনি পল্টনের গোড়াদের সঙ্গে মিশিয়া মদ মাংস খাইয়া একাকার করিয়া দিয়াছেন। তখন দেশের পূজারী, পুরোহিত, বৈষ্ণব, সন্ন্যাসী শ্রেণীর লোকদিগকে গায়ে পড়িয়া অপমান করাকে পৌরুষ বলিয়া জ্ঞান করিতেন। এখন না মানেন এমন জিনিস নাই। নতুন সন্ন্যাসী দেখিলেই তাহার কাছে নতুন সাধনার পন্থা শিখিতে বসিয়া যান। মুক্তির নিগূঢ় পথ এবং যোগের নিগূঢ় প্রণালীর জন্য ইহার লুব্ধতার অবধি নাই। তান্ত্রিক সাধনা অভ্যাস করিবেন বলিয়া কৃষ্ণদয়াল কিছুদিন উপদেশ লইতেছিলেন। এমন সময় একজন বৌদ্ধ পুরোহিতের সন্ধান পাইয়া সম্প্রতি তাহার মন চঞ্চল হইয়া উঠিয়াছে। ইহার প্রথম স্ত্রী একটি পুত্র প্রসব করিয়া যখন মারা যান, তখন ইহার বয়স 23 বছর। মাতার মৃত্যুর কারণ বলিয়া রাগ করিয়া ছেলেটিকে তাহার শ্বশুরবাড়ি রাখিয়া কৃষ্ণদয়াল প্রবল বৈরাগ্যের ঝোঁকে একেবারে পশ্চিমে চলিয়া যান এবং 6 মাসের মধ্যেই কাশীবাসী সার্বভৌম মহাশয়ের পিতৃহীনা পৌত্রী আনন্দময়ীকে বিবাহ করেন। পশ্চিমে কৃষ্ণদয়াল চাকরির জোগাড় করিলেন এবং মনিবদের কাছে নানা উপায়ে প্রতিপত্তি করিয়া লইলেন। অন্য কোনো অভিভাবক না থাকাতে স্ত্রীকে নিজের কাছে আনিয়া রাখিতে হইল। ইতিমধ্যে যখন সিপাহীদের মিউটিনি বাঁধিল, সেই সময় কৌশলে 2-1 উচ্চপদস্থ ইংরেজের প্রাণ রক্ষা করিয়া ইনি যশ এবং জায়গির লাভ করেন। মিউটিনির কিছুকাল পরেই কাজ ছাড়িয়া দিলেন এবং নবজাত গোড়াকে লইয়া কিছুদিন কাশীতে কাটাইলেন। গোড়ার বয়স যখন বছর 5 হইল, তখন কৃষ্ণদয়াল কলিকাতায় আসিয়া তাহার বড় ছেলে মহিমকে তাহার মামার বাড়ি হইতে নিজের কাছে আনাইয়া মানুষ করিলেন। এখন মহিম পিতার মুরব্বীদের অনুগ্রহে সরকারি খাতাঞ্জিখানায় খুব তেজের সঙ্গে কাজ চালাইতেছে। গোড়া শিশুকাল হইতেই তাহার পাড়ার এবং স্কুলের ছেলেদের সর্দারি করিত। মাস্টার পণ্ডিতের জীবন অসহ্য করিয়া তোলাই তাহার প্রধান কাজ এবং আমোদ ছিল। একটু বয়স হইতেই সে ছাত্রদের ক্লাবে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে 20 কোটি মানবের বাস আওড়াইয়া ইংরাজি ভাষায় বক্তৃতা করিয়া ক্ষুদ্র বিদ্রোহীদের দলপতি হইয়া উঠিল। অবশেষে যখন একসময় ছাত্রসভার ডিম্ব ভেদ করিয়া গোড়া বয়স্ক সভায় কাকলি বিস্তার করিতে আরম্ভ করিল, তখন কৃষ্ণদয়াল বাবুর কাছে সেটা অত্যন্ত কৌতুকের বিষয় বলিয়া মনে হইল। বাহিরের লোকের কাছে গোড়ার প্রতিপত্তি দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল, কিন্তু ঘরে কাহারও কাছে সে বড় আমল পাইল না। মহিম তখন চাকরি করে। সে গোড়াকে কখনো বা পেট্রিয়র জ্যাঠা, কখনো বা হরিশ মুখুজ্জেদি সেকেন্ড বলিয়া নানা প্রকারে দমন করিতে চেষ্টা করিয়াছিল। তখন দাদার সঙ্গে গোড়ার প্রায়ই মাঝে মাঝে হাতাহাতি হইবার উপক্রম হইত। আনন্দময়ী গোড়ার ইংরেজ বিদ্বেষে মনে মনে অত্যন্ত উদ্বেগ অনুভব করিতেন। তাহাকে নানা প্রকারে ঠান্ডা করিবার চেষ্টা করিতেন, কিন্তু কোনো ফলই হইত না। গোড়া রাস্তায় ঘাটে কোনো সুযোগে ইংরেজদের সঙ্গে মারামারি করিতে পারিলে জীবন ধন্য মনে করিত। এদিকে কেশববাবুর বক্তৃতায় মুগ্ধ হইয়া গোড়া ব্রাহ্ম সমাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িল। আবার এই সময়টাতে কৃষ্ণদয়াল ঘোরতর আচারনিষ্ঠ হইয়া উঠিলেন।
এমনকি গোরা তাহার ঘরে গেলেও তিনি ব্যতিব্যস্ত হইয়া উঠিতেন। গুটি 2-3 ঘর লইয়া তিনি নিজের মহল স্বতন্ত্র করিয়া রাখিলেন। ঘটা করিয়া এই মহলের দ্বারে প্রায় সাধনাশ্রম নাম লিখিয়া কাষ্ঠফলক লটকাইয়া দিলেন। বাপের এই কাণ্ড কারখানায় গোরার মন বিদ্রোহী হইয়া উঠিল। সে বলিল, আমি এ সমস্ত মূঢ়তা সহ্য করিতে পারি না, এ আমার চক্ষুশূল। এই উপলক্ষে গোরা তাহার বাপের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া একেবারে বাহির হইয়া যাইবার উপক্রম করিয়াছিল। আনন্দময়ী তাহাকে কোনো রকমে ঠেকাইয়া রাখিয়াছিলেন। বাপের কাছে যে সকল ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম হইতে লাগিল, গোরা জো পাইলেই তাহাদের সঙ্গে তর্ক বাঁধাইয়া দিত। সে তো তর্ক নয়, প্রায় ঘুষি বলিলেই হয়। তাহাদের অনেকেরই পাণ্ডিত্য অতি যৎসামান্য এবং অর্থলোভ অপরিমিত ছিল। গোরাকে তারা পারিয়া উঠিতেন না, তাহাকে বাঘের মতো ভয় করিতেন। ইহাদের মধ্যে কেবল হরচন্দ্র বিদ্যাবাগীশের প্রতি গোরার শ্রদ্ধা জন্মিল। বেদান্ত চর্চা করিবার জন্য বিদ্যাবাগীশকে কৃষ্ণদয়াল নিযুক্ত করিয়াছিলেন। গোরা প্রথমেই ইহার সঙ্গে উদ্ধতভাবে লড়াই করিতে গিয়া দেখিল, লড়াই চলে না। লোকটি যে কেবল পণ্ডিত তাহা নহে, তাহার মতের ঔদার্য অতি আশ্চর্য। কেবল সংস্কৃত পড়িয়া এমন তীক্ষ্ণ অথচ প্রশস্ত বুদ্ধি যে হইতে পারে, গোরা তাহা কল্পনাও করিতে পারিত না। বিদ্যাবাগীশের চরিত্রে ক্ষমা ও শান্তিতে পূর্ণ এমন একটি অবিচলিত ধৈর্য এবং গভীরতা ছিল যে তাহার কাছে নিজেকে সংযত না করা গোরার পক্ষে সম্পূর্ণ অসম্ভব ছিল। হরচন্দ্রের কাছে গোরা বেদান্ত দর্শন পড়িতে আরম্ভ করিল। গোরা কোনো কাজ আধা আধি রকম করিতে পারে না, সুতরাং দর্শন আলোচনার মধ্যে সে একেবারে তলাইয়া গেল। ঘটনাক্রমে এই সময়ে একজন ইংরেজি মিশনারি কোনো সংবাদপত্রে হিন্দু শাস্ত্র এবং সমাজকে আক্রমণ করিয়া দেশের লোককে তর্কযুদ্ধে আহ্বান করিলেন। গোরা তো একেবারে আগুন হইয়া উঠিল। যদিচ সে নিজে অবকাশ পাইলেই শাস্ত্র এবং লোকাচারের নিন্দা করিয়া বিরুদ্ধ মতের লোককে যত রকম করিয়া পারে পীড়া দিত, তবু হিন্দু সমাজের প্রতি বিদেশি লোকের অবজ্ঞা তাহাকে যেন অঙ্কুশে আহত করিয়া তুলিল। সংবাদপত্রে গোরা লড়াই শুরু করিল। অপরপক্ষে হিন্দু সমাজকে যতগুলি দোষ দেয়া ছিল, গোরা তাহার একটাও এবং একটুও স্বীকার করিল না। দুই পক্ষে অনেক উত্তর চালাচালির পর সম্পাদক বলিলেন, আমরা আর বেশি চিঠিপত্র ছাপিব না। কিন্তু গোরার তখন রাগ চড়িয়া গেল। সে হিন্দুইজমের নাম দিয়া ইংরেজিতে একটি বই লিখিতে লাগিল। তাহাতে তাহার সাধ্যমতো সমস্ত যুক্তি ও শাস্ত্র ঘাটিয়া হিন্দু ধর্ম ও সমাজের অনিন্দনীয় শ্রেষ্ঠত্বের প্রমাণ সংগ্রহ করিতে বসিয়া গেল। এমনই করিয়া মিশনারির সঙ্গে ঝগড়া করিতে গিয়া গোরা আস্তে আস্তে নিজের ওকালতির কাছে নিজে হার মানিল। গোরা বলিল, আমার আপন দেশকে বিদেশির আদালতে আসামির মতন খাড়া করিয়া বিদেশির আইন মতে তাহার বিচার করিতে আমরা দিবই না। বিদেশের আদর্শের সঙ্গে খুঁটিয়া খুঁটিয়া মিল করিয়া আমরা লজ্জাও পাইব না, গৌরবও বোধ করিব না। যে দেশে জন্মিয়াছি সে দেশের আচার বিশ্বাস শাস্ত্র ও সমাজের জন্য পরের ও নিজের কাছে কিছুমাত্র সংকুচিত হইয়া থাকিব না। দেশের যাহা কিছু আছে তাহা সমস্তই সবলে ও সগর্বে মাথায় করিয়া লইয়া দেশকে ও নিজেকে অপমান হইতে রক্ষা করিব। এই বলিয়া গোরা গঙ্গা স্নান ও সন্ধ্যান্নিক করিতে লাগিল। টিকি রাখিল, খাওয়া ছোঁয়া সম্বন্ধে বিচার করিয়া চলিল। এখন হইতে প্রত্যহ সকালবেলায় সে বাপ মায়ের পায়ের ধুলা লয় ও মহিমকে সে কথায় কথায় ইংরাজি ভাষায় ক্যাড ও স্নব বলিয়া অভিহিত করিতে ছাড়িত না। তাহাকে দেখিলে উঠিয়া দাঁড়ায়, প্রণাম করে। মহিম এই হঠাৎ ভক্তি লইয়া তাহাকে যাহা মুখে আসে তাহাই বলে, কিন্তু গোরা তাহার কোনো জবাব করে না। গোরা তাহার উপদেশ ও আচরণে দেশের একদল লোককে যেন জাগাইয়া দিল। তাহারা যেন একটি টানাটানির হাত হইতে বাঁচিয়া গেল। হাঁফ ছাড়িয়া বলিয়া উঠিল, আমরা ভালো কি মন্দ, সভ্য কি অসভ্য, তাহা লইয়া জবাবদিহি কারো কাছে করিতে চাই না। কেবল আমরা 16 আনা অনুভব করিতে চাই যে আমরা আমরাই। কিন্তু কৃষ্ণদয়াল গোরার এই নতুন পরিবর্তনে যে খুশি হইলেন তাহা মনে হইল না। এমনকি তিনি একদিন গোরাকে ডাকিয়া বলিলেন, দেখো বাবা, হিন্দু শাস্ত্র বড় গভীর জিনিস। ঋষিরা যে ধর্ম স্থাপন করে গেছেন তা তলিয়ে বোঝা যে সে লোকের কর্ম নয়। আমার বিবেচনায় না বুঝে এ নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। তুমি ছেলে মানুষ, বরাবর ইংরেজি পড়ে মানুষ হয়েছ। তুমি যে ব্রাহ্ম সমাজের দিকে ঝুঁকেছিলে সেটা তোমার ঠিক অধিকারের মতোই কাজ করেছিলে।
সেই জন্যই আমি তাতে কিছুই রাগ করিনি, বরঞ্চ খুশিই ছিল। কিন্তু এখন তুমি যে পথে চলেছ এটা ঠিক ভালো ঠেকছে না, এ তোমার পথই নয়। গোরা কহিল, বলেন কি বাবা, আমি যে হিন্দু, হিন্দু ধর্মের গূঢ় মর্ম আজ না বুঝি তো কাল বুঝব। কোনো কালে যদি না বুঝি তবু এই পথে চলতেই হবে। হিন্দু সমাজের সঙ্গে পূর্বজন্মের সম্বন্ধ কাটাতে পারিনি বলেই তো এ জন্মে ব্রাহ্মণের ঘরে জন্মেছি। এমন করেই জন্মে জন্মে এই হিন্দু ধর্মের ও হিন্দু সমাজের ভেতর দিয়া অবশেষে এর চরমে উত্তীর্ণ হব। যদি কখনো ভুলে অন্য পথের দিকে একটু হেলি, আবার দ্বিগুণ জোরে ফিরতেই হবে। কৃষ্ণদয়াল কেবলই মাথা নাড়িতে নাড়িতে কহিলেন, কিন্তু বাবা, হিন্দু বললেই তো হিন্দু হওয়া যায় না। মুসলমান হওয়া সোজা, খ্রিস্টানও যে সে হতে পারে, কিন্তু হিন্দু ও বড় শক্ত কথা। গোরা, সে তো ঠিক, কিন্তু আমি যখন হিন্দু হয়ে জন্মেছি তখন তো সিংহদ্বার পার হয়ে এসেছি। এখন ঠিকমতো সাধনা করে গেলেই অল্পে অল্পে এগোতে পারবো। কৃষ্ণদয়াল, বাবা, তর্কে তোমাকে ঠিক বোঝাতে পারবো না, তবে তুমি যা বলছো সেও সত্য। যার যেটা কর্মফল, নির্দিষ্ট ধর্ম, তাকে একদিন ঘুরে ফিরে সেই ধর্মের পথেই আসতে হবে, কেউ আটকাতে পারবে না। ভগবানের ইচ্ছে, আমরা কি করতে পারি? আমরা তো উপলক্ষ। কর্মফল এবং ভগবানের ইচ্ছা, সোহংবাদ এবং ভক্তিতত্ত্ব সমস্তই কৃষ্ণদয়াল সম্পূর্ণ সমানভাবে গ্রহণ করেন। পরস্পরের মধ্যে যে কোনো প্রকার সমন্বয়ের প্রয়োজন আছে তা অনুভব মাত্র করেন না। আজ আহ্নিক ও স্নানাহার সারিয়া কৃষ্ণদয়াল অনেক দিন পরে আনন্দময়ীর ঘরের মেঝের ওপর নিজের কম্বলের আসনটি পাতিয়া সাবধানে চারিদিকে সমস্ত সংস্রব হইতে যেন বিবিক্ত হইয়া খাড়া হইয়া বসিলেন। আনন্দময়ী কহিলেন, ওগো, তুমি তো তপস্যা করছো, ঘরের কথা কিছুই ভাবো না, কিন্তু আমি যে গোরার জন্য সর্বদাই ভয়ে ভয়ে গেলুম। কৃষ্ণদয়াল, কেন, ভয় কিসের? আনন্দময়ী, তা আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমার যেন মনে হচ্ছে গোরা আজকাল এই যে হিন্দুয়ানি আরম্ভ করেছে, এ ওকে কখনোই সইবে না। এভাবে চলতে গেলে শেষকালে একটা কি বিপদ ঘটবে। আমি তো তোমাকে তখনই বলেছিলুম ওর পইতে দিও না, তখন যে তুমি কিছুই মানতে না, বললে গলায় এক গাছা সুতো পরিয়ে দিলে তাতে কারো কিছুই আসে যায় না। কিন্তু শুধু তো সুতো নয়, এখন ওকে ঠেকাবে কোথায়? কৃষ্ণদয়াল, বেশ, সব দোষ বুঝিয়ে আমার। গোড়ায় তুমি যে ভুল করলে, তুমি যে ওকে কোনো মতেই ছাড়তে চাইলে না, তখন আমিও গোয়ার গোছে ছিলুম, ধর্মকর্ম কোনো কিছুর তো জ্ঞান ছিল না। এখন হলে কি এমন কাজ করতে পারতুম? আনন্দময়ী, কিন্তু যাই বলো, আমি যে কিছু অধর্ম করেছি সে আমি কোনো মতে মানতে পারবো না। তোমার তো মনে আছে ছেলে হবার জন্য আমি কি না করেছি, যে যা বলেছে তাই শুনেছি, কত মাদুলি, কত মন্তর নিয়েছি, সে তো তুমি জানোই। একদিন স্বপ্নে দেখলুম যেন সাজি ভরে টগর ফুল নিয়ে এসে ঠাকুরের পুজো করতে বসেছি। একসময় চেয়ে দেখি সাজিতে ফুল নেই, ফুলের মতন ধপধপে একটি ছোট্ট ছেলে। আহা, সে কি দেখেছিলাম সে কি বলবো। আমার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাকে তাড়াতাড়ি কোলে তুলে নিতে যাব, আর ঘুম ভেঙে গেল। তার 10 দিন যেতে না যেতেই তো গোড়াকে পেলুম। সে আমার ঠাকুরের দান, সে কি আর কারো যে আমি কাউকে ফিরিয়ে দেব? আর জন্মে তাকে গর্ভে ধারণ করে বোধহয় অনেক কষ্ট পেয়েছিলুম, তাই আজ সে আমাকে মা বলতে এসেছে। কেমন করে কোথা থেকে সে এলো ভেবে দেখো দেখি। চারিদিক তখন মারামারি, কাটাকাটি, নিজের প্রাণের ভয়েই মরি। সেই সময় রাত দুপুরে সেই মেম যখন আমাদের বাড়িতে এসে লুকোলো, তুমি তো তাকে ভয়ে বাড়িতে রাখতেই চাও না। আমি তোমাকে ভাঁড়িয়ে তাকে গোয়াল ঘরে লুকিয়ে রাখলুম। সেই রাত্রেই ছেলেটি প্রসব করে সে তো মারা গেল। সেই বাপ মা মরা ছেলেকে আমি যদি না বাঁচাতুম তো সে কি বাঁচত? তোমার কি, তুমি তো পাদ্রির হাতে ওকে দিতে চেয়েছিলে। কেন, পাদ্রিকে দিতে যাব কেন? পাদ্রি কি ওর মা বাপ, না ও প্রাণ রক্ষা করেছে? এমন করে যে ছেলে পেয়েছি সে কি গর্ভে পাওয়ার চেয়ে কম? তুমি যাই বলো, এ ছেলে যিনি আমাকে দিয়েছেন তিনি স্বয়ং যদি না নেন তবে প্রাণ গেলেও আর কাউকে নিতে দিচ্ছি না। কৃষ্ণদয়াল, সে তো জানি, তা তোমার গোড়াকে নিয়ে তুমি থাকো, আমি তো কখনো তাতে কোনো বাধা দিইনি। কিন্তু ওকে ছেলে বলে পরিচয় দিয়ে তারপরে ওর পইতে না দিলে তো সমাজে মানবে না, তাই পইতে কাজেই দিতে হলো। এখন কেবল দুটি কথা ভাববার আছে। ন্যায় তো আমার বিষয় সম্পত্তির সমস্ত মহিমেরই প্রাপ্য, তাই। আনন্দময়ী, কে তোমার বিষয় সম্পত্তির অংশ নিতে চায়?
তুমি যত টাকা করেছো তা তুমি মহিমকে দিয়ে যেও। গোরা তার 1 পয়সাও নেবে না। ও পুরুষ মানুষ, লেখাপড়া শিখেছে, নিজে খেটে উপার্জন করে খাবে। ও পরের ধনে ভাগ বসাতে যাবে কেন? ও বেঁচে থাক, সেই আমার ঢের। আমার আর কোনো সম্পত্তির দরকার নেই। কৃষ্ণদয়াল: না, ওকে একেবারে বঞ্চিত করব না। জায়গিরটা ওকেই দিয়ে দেব। কালে তার মুনাফা বছরে 1000 টাকা হতে পারে। এখন ভাবনার কথা হচ্ছে ওর বিবাহ দেওয়া নিয়ে। পূর্বে যা করেছি তা করেছি, কিন্তু এখন তো হিন্দু মতে ব্রাহ্মণের ঘরে ওর বিয়ে দিতে পারবো না। তা এতে তুমি রাগই করো আর যাই করো। আনন্দময়ী: তুমি মনে করো তোমার মতো পৃথিবীময় গঙ্গাজল আর গোবর ছিটিয়ে বেড়ায়নি বলে আমার ধর্মজ্ঞান নাই? ব্রাহ্মণের ঘরে ওর বিয়েই বা দেব কেন? আর রাগ করবই বা কী জন্যে? কৃষ্ণদয়াল: বলো কি, তুমি যে বামুনের মেয়ে। আনন্দময়ী: তা হই না বামুনের মেয়ে। বামনাই করা তো আমি ছেড়েই দিয়েছি। ওই তো মহিমের বিয়ের সময় আমার খ্রিস্টানি চাল বলে কুটুম্বরা গোল করতে চেয়েছিল। আমি তাই ইচ্ছা করেই তফাত হয়েছিলাম। কথাটি কইনি। পৃথিবী শুদ্ধ লোক আমাকে খ্রিস্টান বলে, আরও কত কি কথায় বলে। আমি সমস্ত মেনে নিয়েই বলি, তা খ্রিস্টান কি মানুষ নয়? তোমরাই যদি এত উঁচু জাত আর ভগবানের এত আদরের, তবে তিনি একবার পাঠানের, একবার মোগলের, একবার খ্রিস্টানের পায়ে এমন করে তোমাদের মাথা মুড়িয়ে নিচ্ছে কেন? কৃষ্ণদয়াল: ওসব অনেক কথা। তুমি মেয়ে মানুষ, সেসব বুঝবে না, কিন্তু সমাজ একটা আছে, সেটা তো বোঝো। সেটা তোমার মেনে চলাই উচিত। আনন্দময়ী: আমার বুঝে কাজ নেই। আমি এই বুঝি যে গোরাকে আমি যখন ছেলে বলে মানুষ করেছি, তখন আচার বিচারের ভরম করতে গেলে সমাজ থাক আর না থাক, ধর্ম থাকবে না। আমি কেবল যে ধর্মের ভয়েই কোনোদিন কিছু লুকাই নে, আমি যে কিছু মানছি নে, সে সকলকেই জানতে দিই, আর সকলের ঘৃণা কুড়িয়ে চুপ করে পড়ে থাকি। কেবল একটি কথাই লুকিয়েছি, তারই জন্য ভয়ে ভয়ে সারা হয়ে গেলুম। ঠাকুর কখন কি করেন। দেখো, আমার মনে হয় গোরাকে সকল কথা বলে ফেলি, তারপরে অদৃষ্টে যা থাকে তাই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, না না, আমি বেঁচে থাকতে কোনো মতেই সে হতে পারবে না। গোরাকে তো জানোই, এ কথা শুনলে সে যে কি করে বসবে তা কিছুই বলা যায় না। তারপরে সমাজে একটা হুলস্থুল পড়ে যাবে। শুধু তাই, এদিকে গভর্নমেন্ট কি করে তাও বলা যায় না। যদিও গোরার বাপ লড়াইয়ে মারা গেছে, কিন্তু সব হাঙ্গামা চুকে গেলে ম্যাজিস্ট্রেরিতে খবর দেওয়া উচিত ছিল। এখন এই নিয়ে যদি একটা গোলমাল উঠে পড়ে, তাহলে আমার সাধন ভোজন সমস্ত মাটি হবে। আরও কি বিপদ ঘটে বলা যায় না। আনন্দময়ী নিরুত্তর হইয়া বসিয়া রহিলেন। কৃষ্ণদয়াল কিছুক্ষণ পরে কহিলেন, গোরার বিবাহ সম্বন্ধে আমি একটা পরামর্শ মনে মনে করেছি। পরেশ ভট্টাচার্য আমার সঙ্গে একসঙ্গে পড়ত। সে স্কুল ইন্সপেক্টরিতে কাজে পেনশন নিয়ে সম্প্রতি কলকাতায় এসে বসেছে। সে ঘোর ব্রাহ্ম। শুনেছি তার ঘরে অনেকগুলি মেয়েও আছে। গোরাকে তার বাড়িতে যদি ভিড়িয়ে দেওয়া যায়, তবে যাতায়াত করতে করতে পরেশের কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যেতেও পারে। তারপরে প্রজাপতির নির্বন্ধ। আনন্দময়ী: বলো কি, গোরা ব্রাহ্মর বাড়িতে যাতায়াত করবে? সেদিন ওর আর নেই। বলিতে বলিতে স্বয়ং গোরা তাহার মেঘমন্দ্র স্বরে মা বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কৃষ্ণদয়ালকে এখানে বসিয়া থাকিতে দেখিয়া সে কিছু আশ্চর্য হইয়া গেল। আনন্দময়ী তাড়াতাড়ি উঠিয়া গোরার কাছে গিয়া 2 চক্ষে স্নেহ বিকীর্ণ করিতে করিতে কহিলেন, কি বাবা, কি চাই? না, বিশেষ কিছু না, এখন থাক বলিয়া গোরা ফিরিবার উপক্রম করিল। কৃষ্ণদয়াল কহিলেন, একটু বসো, একটা কথা আছে। আমার একটি ব্রাহ্ম বন্ধু সম্প্রতি কলকাতায় এসেছেন। তিনি হেদতলায় থাকেন। গোরা: পরেশবাবু নাকি? কৃষ্ণদয়াল: তুমি তাকে জানলে কি করে? গোরা: বিনয় তাহার বাড়ির কাছেই থাকে, তার কাছে তাঁদের গল্প শুনেছি। কৃষ্ণদয়াল: আমি ইচ্ছা করি তুমি তাঁদের খবর নিয়ে এসো। গোরা আপন মনে একটু চিন্তা করিল, তারপর হঠাৎ বলিল, আচ্ছা, আমি কালই যাব। আনন্দময়ী কিছু আশ্চর্য হইলেন। গোরা একটু ভাবিয়া আবার কহিল, না, কাল তো আমার যাওয়া হবে না। কৃষ্ণদয়াল: কেন? গোরা: কাল আমাকে ত্রিবেণী যেতে হবে। কৃষ্ণদয়াল আশ্চর্য হইয়া কহিলেন, ত্রিবেণী? গোরা: কাল সূর্যগ্রহণে স্নান। আনন্দময়ী: তুই অবাক করলি গোরা? স্নান করতে চাস? কলকাতার গঙ্গা আছে, ত্রিবেণী না হলে তো স্নান হবে না। তুই যে দেশশুদ্ধ সকল লোককে ছাড়িয়ে উঠলি।
গোরা তাহার কোনো উত্তর না করিয়া চলিয়া গেল। গোরা যে ত্রিবেণীতে স্নান করিতে সংকল্প করিয়াছে তাহার কারণ এই যে সেখানে অনেক তীর্থযাত্রী একত্র হইবে। সেই জনসাধারণের সঙ্গে গোরা নিজেকে এক করিয়া মিলাইয়া দেশের একটি বৃহৎ প্রবাহের মধ্যে নিজেকে সমর্পণ করিতে ও দেশের হৃদয়ের আন্দোলনকে আপনার হৃদয়ে অনুভব করিতে চায়। যেখানে গোরা একটুমাত্র অবকাশ পায় সেখানেই সে তাহার সমস্ত সংকোচ, সমস্ত পূর্ব সংস্কার সবলে পরিত্যাগ করিয়া দেশের সাধারণের সঙ্গে সমান ক্ষেত্রে নামিয়া দাঁড়াইয়া মনের সঙ্গে বলিতে চায়, আমি তোমাদের, তোমরা আমার। ভোরে উঠিয়া বিনয় দেখিল রাত্রির মধ্যে আকাশ পরিষ্কার হইয়া গেছে। সকালবেলাকার আলোটি দুধের ছেলের হাসির মতো নির্মল হইয়া ফুটিয়াছে। দুই একটা সাদা মেঘ নিতান্তই বিনা প্রয়োজনে আকাশে ভাসিয়া বেড়াইতেছে। বারান্দায় দাঁড়াইয়া আরেকটি নির্মল প্রভাতের স্মৃতিতে যখন সে পুলকিত হইয়া উঠিতেছিল, এমন সময় দেখিল পরেশ এক হাতে লাঠি ও অন্য হাতে সতীশের হাত ধরিয়া রাস্তা দিয়া ধীরে ধীরে চলিয়াছেন। সতীশ বিনয়কে বারান্দায় দেখিতে পাইয়া হাততালি দিয়া বিনয়বাবু বলিয়া চিৎকার করিয়া উঠিল। পরেশও মুখ তুলিয়া চাহিয়া বিনয়কে দেখিতে পাইলেন। বিনয় তাড়াতাড়ি নিচে যেমন নামিয়া আসিল, সতীশকে লইয়া পরেশও তাহার বাসার মধ্যে প্রবেশ করিল। সতীশ বিনয়ের হাত ধরিয়া কহিল, বিনয়বাবু, আপনি যে সেদিন বললেন আমাদের বাড়িতে যাবেন, কই গেলেন না তো? বিনয় সস্নেহে সতীশের পিঠে হাত দিয়া হাসিতে লাগিল। পরে সাবধানে তাহার লাঠি গাছটি টেবিলের গায়ে ঠেস দিয়া দাঁড় করাইয়া চৌকিতে বসিলেন ও কহিলেন, সেদিন আপনি না থাকলে আমাদের ভারী মুশকিল হতো, বড় উপকার করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি বলেন? সতীশ হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিনয়বাবু, আপনার কুকুর নেই? বিনয় হাসিয়া কহিল, কুকুর? না, কুকুর নেই। সতীশ জিজ্ঞাসা করিল, কেন, কুকুর রাখেনি কেন? বিনয় কহিল, কুকুরের কথাটা কখনো মনে হয়নি। পরেশ কহিলেন, শুনলুম সেদিন সতীশ আপনার কাছে এসেছিল, খুব বোধহয় বিরক্ত করে গেছে। ও এত বকে যে ওর দিদি ওকে বক্তিয়ার খিলজি নাম দিয়েছে। বিনয় কহিল, আমিও খুব বকতে পারি, তাই আমাদের দুজনের খুব ভাব হয়ে গেছে। কি বলো সতীশবাবু? সতীশ কোনো উত্তর দিল না, কিন্তু পাছে তাহার নতুন নামকরণ লইয়া বিনয়ের কাছে তাহার গৌরবহানি হয় সেই জন্য সে ব্যস্ত হইয়া উঠিল এবং কহিল, বেশ তো, ভালোই তো, বক্তিয়ার খিলিজি ভালোই তো। আচ্ছা বিনয়বাবু, বক্তিয়ার খিলিজি তো লড়াই করেছিল, সে তো বাংলাদেশ জিতে নিয়েছিল। বিনয় হাসিয়া কহিল, আগে সে লড়াই করত, এখন আর লড়াইয়ের দরকার হয় না, এখন সে শুধু বক্তৃতা করে আর বাংলাদেশ জিতেও নেয়। এমনই করিয়া অনেকক্ষণ কথাবার্তা হইল। পরে সকলের চেয়ে কম কথা কহিয়াছিলেন। তিনি কেবল প্রসন্ন শান্ত মুখে মাঝে মাঝে হাসিয়াছেন এবং দু একটা কথায় যোগ দিয়াছেন। বিদায় লইবার সময় চৌকি হইতে উঠিয়া বলিলেন, আমাদের ৭৮ নম্বরের বাড়িটা এখান থেকে বরাবর ডান হাতে গিয়ে। সতীশ কহিল, উনি আমাদের বাড়ি জানেন? উনি যে সেদিন আমার সঙ্গে বরাবর আমাদের দরজা পর্যন্ত গিয়েছিলেন। এই কথায় লজ্জা পাইবার কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু বিনয় মনে মনে লজ্জিত হইয়া উঠিল, যেন কি একটা তাহার ধরা পড়িয়া গেল। বৃদ্ধ কহিলেন, তবে তো আপনি আমাদের বাড়ি জানেন, তাহলে যদি কখনো আপনার... বিনয়, সে আর বলতে হবে না, যখনই... পরেশ, আমাদের তো একই পাড়া, কেবল কলকাতা বলেই এতদিন চেনাশোনা হয়নি। বিনয় রাস্তা পর্যন্ত পরেশকে পৌঁছাইয়া দিল। দ্বারের কাছে কিছুক্ষণ সে দাঁড়াইয়া রহিল। পরেশ লাঠি লইয়া ধীরে ধীরে চলিলেন এবং সতীশ ক্রমাগত বকিতে বকিতে তাহার সঙ্গে সঙ্গে চলিল। বিনয় মনে মনে বলিতে লাগিল, পরেশবাবুর মতন এমন বৃদ্ধ দেখি নাই, পায়ের ধুলা লইতে ইচ্ছা করে। আর সতীশ ছেলেটি কি চমৎকার, বাঁচিয়া থাকিলে এ একজন মানুষ হইবে, যেমন বুদ্ধি তেমনই সরলতা। এই বৃদ্ধ এবং বালকটি যতই ভালো হোক, এত অল্পক্ষণের পরিচয়ে তাহাদের সম্বন্ধে এতটা পরিমাণে ভক্তি ও স্নেহের উচ্ছ্বাস সাধারণত সম্ভবপর হইতে পারিত না। কিন্তু বিনয়ের মনটা এমন অবস্থায় ছিল যে সে অধিক পরিচয়ের অপেক্ষা রাখে নাই। তাহার পরে বিনয় মনে মনে ভাবিতে লাগিল, পরেশবাবুর বাড়িতে যাইতেই হইবে, নহিলে ভদ্রতা রক্ষা হইবে না। কিন্তু গোরার মুখ দিয়া তাহাদের দলের ভারতবর্ষ তাহাকে বলিতে লাগিল, ওখানে তোমার যাতায়াত চলিবে না, খবরদার। বিনয় পদে পদে তাহাদের দলের ভারতবর্ষের অনেক বিধি, অনেক নিষেধ মানিয়াছে, অনেক সময় দ্বিধাবোধ করিয়াছে, তবু মানিয়াছে।
আজ তাহার মনের ভেতরে একটা বিদ্রোহ দেখা দিল। তাহার মনে হইতে লাগিল ভারতবর্ষ যেন কেবল নিষেধেরই মূর্তি। চাকর আসিয়া খবর দিল আহার প্রস্তুত, কিন্তু এখনো বিনয়ের স্নানও হয় নাই। 12টা বাজিয়া গেছে। হঠাৎ একসময় বিনয় সজোরে মাথা ঝাড়া দিয়া কহিল, আমি খাবো না, তোরা যা, বলিয়া ছাতা ঘাড়ে করিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। একটা চাদরও কাঁধে লইল না, বরাবর গোরাদের বাড়িতে গিয়া উপস্থিত হইল। বিনয় জানিত আমহার স্ট্রিটে একটি বাড়ি ভাড়া লইয়া হিন্দু হিতৈষী আপিস বসিয়াছে। প্রতিদিন মধ্যাহ্নে গোরা আপিসে গিয়া সমস্ত বাংলাদেশে তাহার দলের লোক যেখানে যে আছে সবাইকে পত্র লিখিয়া জাগ্রত করিয়া রাখে। এইখানেই তাহার ভক্তরা তাহার মুখে উপদেশ শুনিতে আসে এবং তাহার সহকারিতা করিয়া নিজেকে ধন্য মনে করে। সেদিনও গোরা সেই আপিসের কাজে গিয়াছিল। বিনয় একেবারে যেন দৌড়িয়া অন্তঃপুরে আনন্দময়ীর ঘরে আসিয়া উপস্থিত হইল। আনন্দময়ী তখন ভাত খাইতে বসিয়াছিলেন এবং লছমিয়া তাহার কাছে বসিয়া তাহাকে পাখা করিতেছিল। আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, কি রে বিনয়, কি হয়েছে তোর? বিনয় তাহার সম্মুখে বসিয়া পড়িয়া কহিল, মা, বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আনন্দময়ী ব্যস্ত হইয়া কহিলেন, তবেই তো মুশকিলে ফেললি, বামুন ঠাকুর চলে গেছে, তোরা যে আবার। বিনয় কহিল, আমি কি বামুন ঠাকুরের রান্না খেতে এলুম? তাহলে আমার বাসার বামুন কি দোষ করলে? আমি তোমার পাতের প্রসাদ খাবো মা। লছমিয়া, দে তো আমাকে এক গ্লাস জল এনে। লছমিয়া জল আনিয়া দিতেই বিনয় ঢকঢক করিয়া খাইয়া ফেলিল। তখন আনন্দময়ী আর একটা থালা আনাইয়া নিজের পাতের ভাত সস্নেহে সযত্নে মাখিয়া সেই থালে তুলিয়া দিতে থাকিলেন এবং বিনয় বহুদিনের ভুভুক্ষের মতন তাহাই খাইতে লাগিল। আনন্দময়ীর মনের একটা বেদনা আজ দূর হইল। তাহার মুখে প্রসন্নতা দেখিয়া বিনয়েরও বুকের একটা বোঝা যেন নামিয়া গেল। আনন্দময়ী বালিশের খোল সেলাই করিতে বসিয়া গেলেন। কেয়া খয়ের তৈরি করিবার জন্য পাশের ঘরে কেয়াফুল জড়ো হইয়াছিল, তাহারই গন্ধ আসিতেছিল। বিনয় আনন্দময়ীর পায়ের কাছে ঊর্ধ্বস্থিত একটা হাতে মাথা রাখিয়া আধশোয়া রকমে পড়িয়া রহিল এবং পৃথিবীর আর সমস্ত ভুলিয়া ঠিক আগেকার দিনের মতো আনন্দে বকিয়া যাইতে লাগিল। এই একটা বাঁধ ভাঙিয়া যাইতেই বিনয়ের হৃদয়ের নতুন বন্যা আরও যেন উদ্দাম হইয়া উঠিল। আনন্দময়ীর ঘর হইতে বাহির হইয়া রাস্তা দিয়া সে যেন একেবারে উড়িয়া চলিল। মাটি তাহার যেন পায়ে ঠেকিল না। তাহার ইচ্ছা করিতে লাগিল যেন মনের যে কথাটা লইয়া সে এ কয়দিন সংকোচে পীড়িত হইয়াছে তাহাই আজ মুখ তুলিয়া সকলের কাছে ঘোষণা করিয়া দেয়। বিনয় যে মুহূর্তে ৭৮ নম্বরের দরজার কাছে আসিয়া পৌঁছিল, ঠিক সেই সময়েই পরেশও বিপরীত দিক দিয়া সেখানে আসিয়া উপস্থিত হইলেন। আসুন আসুন বিনয়বাবু, বড় খুশি হলুম। এই বলিয়া পরেশ বিনয়কে তাহার রাস্তার ধারের বসিবার ঘরটাতে লইয়া গিয়া বসাইলেন। একটি ছোট টেবিল, তাহার একধারে পিঠওয়ালা বেঞ্চি, অন্য ধারে একটি কাঠের ও বেতের চৌকি। দেওয়ালে একদিকে যীশুখ্রিস্টের একটি রং করা ছবি ও অন্যদিকে কেশববাবুর ফটোগ্রাফ। টেবিলের ওপর ২-৪ দিনের খবরের কাগজ ভাঁজ করা, তাহার উপরে সীসার কাগজ ছাপা। কোণে একটা ছোট আলমারি, তাহার ওপরের থাকে থিওডোর পার্কারের বই সারি সারি সাজানো রহিয়াছে দেখা যাইতেছে। আলমারির মাথার উপরে একটি গ্লোব কাপড় দিয়া ঢাকা রহিয়াছে। বিনয় বসিল। তাহার বুকের ভেতর হৃৎপিণ্ড ক্ষুব্ধ হইয়া উঠিল। মনে হইতে লাগিল তাহার পিঠের দিকের খোলা দরজা দিয়া যদি কেহ ঘরের ভেতরে আসিয়া প্রবেশ করে। পরেশ কহিলেন, সোমবারে সুচরিতা আমার একটি বন্ধুর মেয়েকে পড়াতে যায়। সেখানে সতীশের একটি সমবয়সী ছেলে আছে, তাই সতীশও তাহার সঙ্গে গেছে। আমি তাদের সেখানে পৌঁছে দিয়ে ফিরে আসছি। আর একটু দেরি হলেই তো আপনার সঙ্গে দেখা হতো না। খবরটা শুনিয়া বিনয় একই কালে একটা আশাভঙ্গের খোঁচা এবং আরাম মনের মধ্যে অনুভব করিল। পরেশের সঙ্গে তাহার কথাবার্তা দিব্য সহজ হইয়া আসিল। গল্প করিতে করিতে একে একে পরেশ আজ বিনয়ের সমস্ত খবর জানিতে পারিলেন। বিনয়ের বাপমা নাই। খুড়িমাকে লইয়া খুড়া দেশে থাকিয়া বিষয়কর্ম দেখেন। তাহার খুড়তুতো 2 ভাই তাহার সঙ্গে এক বাসায় থাকিয়া পড়াশোনা করিত। বড়টি উকিল হইয়া তাহাদের জেলা কোর্টে ব্যবসা চালাইতেছে। ছোটটি কলিকাতায় থাকিতেই ওলা উঠা হইয়া মারা গিয়াছে। খুড়ার ইচ্ছা বিনয় ডেপুটি ম্যাজিস্ট্রেটির চেষ্টা করে, কিন্তু বিনয় কোনো চেষ্টায় না করিয়া নানা বাজে কাজে নিযুক্ত আছে। এমনই করিয়া প্রায় 1 ঘণ্টা কাটিয়া গেল। বিনা প্রয়োজনে আর বেশিক্ষণ থাকিলে অভদ্রতা হয়, তাই বিনয় উঠিয়া পড়িল। কহিল,
বন্ধু সতীশের সঙ্গে আমার দেখা হলো না, দুঃখ রইল, তাকে খবর দেবেন আমি এসেছিলুম। পরেশবাবু কহিলেন, আর একটু বসলেই তাদের সঙ্গে দেখা হতো, তাদের ফেরবার বড় আর দেরি নেই। এই কথাটুকুর উপর নির্ভর করিয়া আবার বসিয়া পড়িতে বিনয়ের লজ্জাবোধ হইল। আর একটু পীড়াপিড়ি করিলে সে বসিতে পারিত, কিন্তু পরেশ অধিক কথা বলিবার বা পীড়াপিড়ি করিবার লোক নহেন, সুতরাং বিদায় লইতে হইল। পরেশ বলিলেন, আপনি মাঝে মাঝে এলে খুশি হব। রাস্তায় বাহির হইয়া বিনয় বাড়ির দিকে ফিরিবার কোনো প্রয়োজন অনুভব করিল না। সেখানে কোনো কাজ নাই। বিনয় কাগজে লিখিয়া থাকে। তাহার ইংরাজি লেখার সকলে খুব তারিফ করে। গত কয়দিন হইতে লিখিতে বসিলে লেখা মাথায় আসে না। টেবিলের সামনে বেশিক্ষণ বসিয়া থাকায় দায়, মন ছটফট করিয়া ওঠে। বিনয় তাই আজ বিনা কারণেই উল্টো দিকে চলিল। দুপা যাইতেই একটি বালক কণ্ঠের চিৎকার ধ্বনি শুনতে পাইল। বিনয়বাবু, বিনয়বাবু! মুখ তুলিয়া দেখিল একটি ভাড়াটে গাড়ির দরজার কাছে ঝুঁকিয়া পড়িয়া সতীশ তাহাকে ডাকাডাকি করিতেছে। গাড়ির ভেতরের আসনে খানিকটা শাড়ি, খানিকটা সাদা জামার আস্তিন। যেটুকু দেখা গেল তাহাতে আরোহীটি যে কে তাহা বুঝিতে কোনো সন্দেহ রহিল না। বাঙালি ভদ্রতার সংস্কার অনুসারে গাড়ির দিকে দৃষ্টি রক্ষা করা বিনয়ের পক্ষে শক্ত হইয়া উঠিল। ইতিমধ্যে সেইখানেই গাড়ি হইতে নামিয়া সতীশ আসিয়া তাহার হাত ধরিল, কহিল, চলুন আমাদের বাড়ি। বিনয় কহিল, আমি যে তোমাদের বাড়ি থেকে এখনই আসছি। সতীশ, বাহ, আমরা যে ছিলুম না, আবার চলুন। সতীশের পীড়াপিড়ি বিনয় অগ্রাহ্য করিতে পারিল না। বন্দীকে লইয়া বাড়িতে প্রবেশ করিয়াই সতীশ উচ্চস্বরে কহিল, বাবা, বিনয়বাবুকে এনেছি। বৃদ্ধ ঘর হইতে বাহির হইয়া ঈষৎ হাসিয়া কহিলেন, শক্ত হাতে ধরা পড়েছেন, শীঘ্র ছাড়া পাবেন না। সতীশ, তো দিদিকে ডেকে দে। বিনয় ঘরে আসিয়া বসিল। তাহার হৃৎপিণ্ড বেগে উঠিতে পড়িতে লাগিল। পরেশ কহিলেন, হাঁপিয়ে পড়েছেন বুঝি? সতীশ ভারী দুরন্ত ছেলে। ঘরে যখন সতীশ তাহার দিদিকে লইয়া প্রবেশ করিল, তখন বিনয় প্রথমে একটি মৃদু সুগন্ধ অনুভব করিল। তাহার পরে শুনিল পরেশবাবু বলিতেছেন, রাধে, বিনয়বাবু এসেছেন, একে তো তুমি জানোই। বিনয় চকিতের মতন মুখ তুলিয়া দেখিল সুচরিতা তাহাকে নমস্কার করিয়া সামনের চৌকিতে বসিল। এবার বিনয় প্রতি নমস্কার করিতে ভুলিল না। সুচরিতা কহিল, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওকে দেখবা মাত্র সতীশকে আর ধরে রাখা গেল না, সে গাড়ি থেকে নেমেই ওকে টেনে নিয়ে এলো। আপনি হয়তো কোনো কাজে যাচ্ছিলেন, আপনার কোনো অসুবিধা হয়নি তো? সুচরিতা বিনয়কে সম্বোধন করিয়া কোনো কথা কহিবে, বিনয় তাহা প্রত্যাশাই করে নাই। সে কুণ্ঠিত হইয়া ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, না, আমার কোনো কাজ ছিল না, অসুবিধা কিছুই হয়নি। সতীশ সুচরিতার কাপড় ধরিয়া টানিয়া কহিল, দিদি, চাবিটা দাও না, আমাদের সেই আর্গিনটা এনে বিনয়বাবুকে দেখাই। সুচরিতা হাসিয়া কহিল, এই বুঝি শুরু হলো, যার সঙ্গে বক্তিয়ারের ভাব হবে তার আর রক্ষে নেই। আর্গিন তো তাকে শুনতেই হবে, আরও অনেক দুঃখ তার কপালে আছে। বিনয়বাবু, আপনার এই বন্ধুটি ছোট, কিন্তু এই বন্ধুত্বের দায় বড় বেশি, সহ্য করতে পারবেন কিনা জানি না। বিনয় সুচরিতার এইরূপ অকুণ্ঠিত আলাপে কেমন করিয়া বেশ সহজে যোগ দিবে কোনো মতেই ভাবিয়া পাইল না। লজ্জা করিবে না দৃঢ় প্রতিজ্ঞা করিয়াও কোনো প্রকারে ভাঙাচোরা করিয়া একটা জবাব দিল, না, কিছুই না, আপনি সে, আমারও বেশ ভালোই লাগে। সতীশ তাহার দিদির কাছ হইতে চাবি আদায় করিয়া আর্গিন আনিয়া উপস্থিত করিল। একটা চৌকো কাচের আবরণের মধ্যে তরঙ্গিত সমুদ্রের অনুকরণে নীল রং করা কাপড়ের উপর একটা খেলার জাহাজ রহিয়াছে। সতীশ চাবি দিয়া দম লাগাইতে আর্গিনের সুরে তালে জাহাজটা দুলিতে লাগিল, এবং সতীশ একবার জাহাজের দিকে ও একবার বিনয়ের মুখের দিকে চাহিয়া মনের অস্থিরতা সম্বরণ করিতে পারিল না। এমনই করিয়া সতীশ মাঝখানে থাকাতে অল্প অল্প করিয়া বিনয়ের সংকোচ ভাঙিয়া গেল, এবং ক্রমে সুচরিতার সঙ্গে মাঝে মাঝে মুখ তুলিয়া কথা কহাও তাহার পক্ষে অসম্ভব হইল না। সতীশ অপ্রাসঙ্গিক হঠাৎ একসময় বলিয়া উঠিল, আপনার বন্ধুকে একদিন আমাদের এখানে আনবেন না? ইহা হইতে বিনয়ের বন্ধু সম্বন্ধে প্রশ্ন উঠিয়া পড়িল। পরেশবাবুরা নতুন কলিকাতায় আসিয়াছেন, তাঁহারা গোরা সম্বন্ধে কিছুই জানিতেন না। বিনয় তাহার বন্ধুর কথা আলোচনা করিতে করিতে উৎসাহিত হইয়া উঠিল। গোরার যে কি রূপ, অসামান্য প্রতিভা, তাহার হৃদয় যে কিরূপ প্রশস্ত, তাহার শক্তি যে কিরূপ অটল, তাহা বলিতে গিয়া বিনয় যেন কথা শেষ করিতে পারিল না। গোরা যে একদিন সমস্ত ভারতবর্ষের মাথার ওপরে মধ্যাহ্ন সূর্যের মতো প্রদীপ্ত হইয়া উঠিবে, বিনয় কহিল, এ বিষয়ে আমার সন্দেহ মাত্র নাই।
বলিতে বলিতে বিনয়ের মুখে যেন একটা জ্যোতি দেখা দিল। তাহার সমস্ত সংকোচ একেবারে কাটিয়া গেল। এমনকি গোরার মত সম্বন্ধে পরেশবাবুর সঙ্গে দু একটা বাদ প্রতিবাদও হইল। বিনয় বলিল, গোরা যে হিন্দু সমাজের সমস্তই অসংকোচে গ্রহণ করিতে পারছে, তার কারণ সে খুব একটা বড় জায়গা থেকে ভারতবর্ষকে দেখছে। তার কাছে ভারতবর্ষের ছোট বড় সমস্তই একটা মহৎ ঐক্যের মধ্যে, বৃহৎ সঙ্গীতের মধ্যে মিলে সম্পূর্ণ হয়ে দেখা দিচ্ছে। সেরকম করে দেখা আমাদের সকলের পক্ষে সম্ভব নয় বলে ভারতবর্ষকে টুকরো টুকরো করে বিদেশি আদর্শের সঙ্গে মিলিয়ে তার প্রতি কেবলই অবিচার করি। সুচরিতা কহিল, আপনি কি বলেন, জাতিভেদটা ভালো? এমনভাবে কহিল যেন ও সম্বন্ধে কোনো তর্কই চলিতে পারে না। বিনয় কহিল, জাতিভেদটা ভালোও নয় মন্দও নয়, অর্থাৎ কোথাও ভালো কোথাও মন্দ। যদি জিজ্ঞাসা করেন হাত জিনিসটা কি ভালো, আমি বলবো সমস্ত শরীরের সঙ্গে মিলিয়ে দেখলে ভালো। যদি বলেন ওড়বার পক্ষে কি ভালো, আমি বলবো না। তেমনি ডানা জিনিসটাও ধরবার পক্ষে ভালো নয়। সুচরিতা উত্তেজিত হইয়া কহিল, আমি ও সমস্ত কথা বুঝতে পারি নে। আমি জিজ্ঞাসা করছি আপনি কি জাতিভেদ মানেন? আর কারো সঙ্গে তর্ক উঠিলে বিনয় জোর করিয়াই বলিত, হ্যাঁ মানি। আজ তাহার তেমন জোর করিয়া বলিতে বাধিল। ইহা কি তাহার ভীরুতা, অথবা জাতিভেদ মানি বলিলে কথাটাও যতদূর পৌঁছে আজ তাহার মন ততদূর পর্যন্ত যাইতে স্বীকার করিল না? তাহা নিশ্চয় বলা যায় না। পরেশ পাছে তর্কটা বেশি দূর যায় বলিয়া ওইখানেই বাধা দিয়া বলিল, রাধে, তোমার মাকে এবং সকলকে ডেকে আনো, এর সঙ্গে আলাপ করিয়ে দিই। সুচরিতা ঘর হইতে বাহির হইয়া যাইতেই সতীশ তাহার সঙ্গে বকিতে বকিতে লাফাইতে লাফাইতে চলিয়া গেল। কিছুক্ষণ পরে সুচরিতা ঘরে প্রবেশ করিয়া বলিল, বাবা, মা তোমাদের উপরের বারান্দায় আসতে বললেন। উপরে গাড়ি বারান্দায় একটা টেবিলে শুভ্র কাপড় পাতা, টেবিল ঘেরিয়া চৌকি সাজানো, রেলিংয়ের বাহিরে কার্নিশের উপরে ছোট ছোট টবে পাতাবাহার এবং ফুলের গাছ। বারান্দার উপর হইতে রাস্তার ধারে শিরীষ ও কৃষ্ণচূড়া গাছের বর্ষা জলধৌত পল্লবিত চিক্কণতা দেখা যাইতেছে। সূর্য তখনও অস্ত যায় নাই। পশ্চিম আকাশ হইতে ম্লান রৌদ্র সোজা হইয়া বারান্দার এক প্রান্তে আসিয়া পড়িয়াছে। ছাতে তখন কেহ ছিল না। একটু পরেই সতীশ সাদা কালো রোঁয়াওয়ালা একটা ছোট কুকুর সঙ্গে লইয়া আসিয়া উপস্থিত হইল। তাহার নাম খুদে। এই কুকুরের যত রকম বিদ্যা ছিল সতীশ তাহা বিনয়কে দেখাইয়া দিল। সে এক পা তুলিয়া সেলাম করিল, মাথা মাটিতে ঠেকাইয়া প্রণাম করিল। একখণ্ড বিস্কুট দেখাইতেই লেজের উপর বসিয়া দুই পা জড়ো করিয়া ভিক্ষা চাইল। এইরূপে খুদে যে খ্যাতি অর্জন করিল, সতীশই তাহা আত্মসাৎ করিয়া গর্ব অনুভব করিল। এই যশলোভে খুদের লেশমাত্র উৎসাহ ছিল না। বস্তুত যশের চেয়ে বিস্কুটটাকে সে ঢের বেশি সত্য বলিয়া গণ্য করিয়াছিল। কোনো একটা ঘর হইতে মাঝে মাঝে মেয়েদের গলার খিলখিল হাসি ও কৌতুকের কণ্ঠস্বর এবং তাহার সঙ্গে একজন পুরুষের গলাও শোনা যাইতেছিল। এই অপর্যাপ্ত হাস্য কৌতুকের শব্দে বিনয়ের মনের মধ্যে একটা অপূর্ব মিষ্টতার সঙ্গে সঙ্গে একটা যেন ঈর্ষার বেদনা বহন করিয়া আনিল। ঘরের ভেতরে মেয়েদের গলার এই আনন্দের কলধ্বনি বয়স হওয়া অবধি সে এমন করিয়া কখনো শুনে নাই। এই আনন্দের মাধুর্য তাহার এত কাছে উচ্ছ্বসিত হইতেছে, অথচ সে ইহা হইতে এত দূরে। সতীশ তাহার কানের কাছে কি বলিতেছিল, বিনয় তাহা মন দিয়া শুনিতেই পারিল না। পরেশবাবুর স্ত্রী তাহার 3 মেয়েকে সঙ্গে করিয়া ছাতে আসিলেন। সঙ্গে একজন যুবক আসিল, সে তাহাদের দূর আত্মীয়। পরেশবাবুর স্ত্রীর নাম বরদা সুন্দরী। তাহার বয়স অল্প নহে, কিন্তু দেখিলেই বোঝা যায় যে সে বিশেষ যত্ন করিয়া সাজ করিয়া আসিয়াছেন। বড় বয়স পর্যন্ত পাড়া গেয়ে মেয়ের মতন কাটাইয়া হঠাৎ এক সময় হইতে আধুনিক কালের সঙ্গে সমান বেগে চলিবার জন্য ব্যস্ত হইয়া পড়িয়াছেন। সেই জন্যই তাহার সিল্কের শাড়ি বেশি খসখস এবং উঁচু গোড়ালির জুতো বেশি খটখট শব্দ করে। পৃথিবীতে কোন জিনিসটা ব্রাহ্ম এবং কোনটা অব্রাহ্ম তাহারই ভেদ লইয়া তিনি সর্বদাই অত্যন্ত সতর্ক হইয়া থাকেন। সেই জন্যই রাধারানীর নাম পরিবর্তন করিয়া তিনি সুচরিতা রাখিয়াছেন। কোনো এক সম্পর্কে তাহার এক শ্বশুর বহুদিন পরে বিদেশের কর্মস্থান হইতে ফিরিয়া আসিয়া তাহাদিগকে জামাই ষষ্ঠী পাঠাইয়াছিলেন। পরেশবাবু তখন কর্ম উপলক্ষে অনুপস্থিত ছিলেন। বরদা সুন্দরী এই জামাই ষষ্ঠীর উপহার সমস্ত ফেরত পাঠাইয়াছিলেন। তিনি এ সকল ব্যাপারকে কুসংস্কার ও পৌত্তলিকতার অঙ্গ বলিয়া জ্ঞান করেন।
মেয়েদের পায়ে মোজা দেওয়াকে এবং টুপি পরিয়া বাহিরে যাওয়াকে তিনি এমনভাবে দেখেন যেন তাহাও ব্রাহ্ম সমাজের ধর্মমতের একটা অঙ্গ। কোনো ব্রাহ্ম পরিবারে মাটিতে আসন পাতিয়া খাইতে দেখিয়া তিনি আশঙ্কা প্রকাশ করিয়াছিলেন যে আজকাল ব্রাহ্ম সমাজ পৌত্তলিকতার অভিমুখে পিছাইয়া পড়িতেছে। তাহার বড় মেয়ের নাম লাবণ্য। সে মোটাসোটা, হাসি খুশি, লোকের সঙ্গ এবং গল্পগুজব করতে ভালোবাসে। মুখটি গোলগাল, চোখ দুটি বড়, বর্ণ উজ্জ্বল শ্যাম। বেশভূষার ব্যাপারে সে স্বভাব মতোই কিছু ঢিলা, কিন্তু এ সম্বন্ধে তাহার মাতার শাসনে তাহাকে চলিতে হয়। উঁচু গোড়ালির জুতা পরিতে সে অসুবিধা বোধ করে, তবু না পরিয়া উপায় নাই। বিকালে সাজ করিবার সময় মা স্বহস্তে তাহার মুখে পাউডার ও 2 গালে রং লাগাইয়া দেয়। একটু মোটা বলিয়া বরদা সুন্দরী তাহার জামা এমনই আঁট করিয়া তৈরি করিয়াছেন যে লাবণ্য যখন সাজিয়া বাহির হইয়া আসে তখন মনে হয় যেন তাহাকে পাটের বস্তার মতো কলে চাপ দিয়া আঁটিয়া বাঁধা হইয়াছে। মেজ মেয়ের নাম ললিতা। সে বড় মেয়ের বিপরীত বলিলেই হয়। তাহার দিদির চেয়ে সে মাথায় লম্বা, রোগা, রং আর একটু কালো, কথাবার্তা বেশি কয় না। সে আপনার নিয়মে চলে, ইচ্ছা করিলে কড়া কড়া কথা শুনাইয়া দিতে পারে। বরদা সুন্দরী তাহাকে মনে মনে ভয় করেন, সহজে তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিতে সাহস করেন না। ছোট লীলা, তাহার বয়স 10 বছর হইবে। সে দৌড়ধাপ উপদ্রব করিতে মজবুত। সতীশের সঙ্গে তাহার ঠেলাঠেলি মারামারি সর্বদাই চলে। বিশেষত ক্ষুধে নামধারী কুকুরটার সত্ত্বাধিকার লইয়া উভয়ের মধ্যে আজ পর্যন্ত কোনো মীমাংসা হয় নাই। কুকুরের নিজের মত লইলে সে বোধহয় উভয়ের মধ্যে কাহাকেও প্রভুরূপে নির্বাচন করিত না। তবু দুজনের মধ্যে সে বোধ করি সতীশকেই কিঞ্চিত পছন্দ করে, কারণ লীলার আদরের বেগ সম্বরণ করা এই ছোট্ট জন্তুটার পক্ষে সহজ ছিল না। বালিকার আদরের চেয়ে বালকের শাসন তাহার পক্ষে অপেক্ষাকৃত সুসহ ছিল। বরদা সুন্দরী আসিতেই বিনয় উঠিয়া দাঁড়াইয়া অবনত হইয়া তাহাকে প্রণাম করিল। পরেশবাবু কহিলেন, এরই বাড়িতে সেদিন আমরা। বরদা কহিলেন, ও, বড় উপকার করেছেন, আপনি আমাদের অনেক ধন্যবাদ জানবেন। শুনিয়া বিনয় এত সংকুচিত হইয়া গেল যে সে ঠিকমতো উত্তর দিতে পারিল না। মেয়েদের সঙ্গে যে যুবকটি আসিয়াছিল তাহার সঙ্গেও বিনয়ের আলাপ হইয়া গেল। তাহার নাম সুধীর। সে কলেজে বিয়ে পড়ে। চেহারাটি প্রিয় দর্শন, রং গৌর, চোখে চশমা, অল্প গোঁফের রেখা উঠিয়াছে। ভাবখানা অত্যন্ত চঞ্চল, এক দণ্ড বসিয়া থাকিতে চায় না, একটা কিছু করিবার জন্য ব্যস্ত। সর্বদাই মেয়েদের সঙ্গে ঠাট্টা করিয়া বিরক্ত করিয়া তাহাদিগকে অস্থির করিয়া রাখিয়াছে। মেয়েরাও তাহার প্রতি কেবলই তর্জন করিতেছে, কিন্তু সুধীরকে নহিলে তাহাদের কোনো মতেই চলে না। সার্কাস দেখাইতে, জুলজিক্যাল গার্ডেনে লইয়া যাইতে, কোনো শখের জিনিস কিনিয়া আনিতে সুধীর সর্বদাই প্রস্তুত। মেয়েদের সঙ্গে সুধীরের অসংকোচ হৃদ্যতার ভাব বিনিময়ের কাছে অত্যন্ত নতুন এবং বিস্ময়কর ঠেকিল। প্রথমটা সে এইরূপ ব্যবহারকে মনে মনে নিন্দাই করিল, কিন্তু সে নিন্দার সঙ্গে একটু যেন ঈর্ষার ভাব মিশিতে লাগিল। বরদা সুন্দরী কহিলেন, মনে হচ্ছে আপনাকে যেন 2-1 বার সমাজে দেখেছি। বিনয়ের মনে হইল যেন তাহার কি একটা অপরাধ ধরা পড়িল। সে অনাবশ্যক লজ্জা প্রকাশ করিয়া কহিল, হ্যাঁ, আমি কেশববাবুর বক্তৃতা শুনতে মাঝে মাঝে যাই। বরদা সুন্দরী জিজ্ঞাসা করিলেন, আপনি বুঝি কলেজে পড়ছেন? বিনয় কহিল, না, এখন আর কলেজে পড়িনে। বরদা কহিল, আপনি কলেজে কতদূর পর্যন্ত পড়েছেন? বিনয় কহিল, MA পাশ করেছি। শুনিয়া এই বালকের মতো চেহারা যুবকের প্রতি বরদা সুন্দরীর শ্রদ্ধা হইল। তিনি নিঃশ্বাস ফেলিয়া পরেশের দিকে চাহিয়া কহিলেন, আমার মনু যদি থাকতো তবে সেও এতদিনে MA পাশ করে বের হতো। বরদার প্রথম সন্তান মনোরঞ্জন 9 বছর বয়সে মারা গেছে। যে কোনো যুবক কোনো বড় পাশ করিয়াছে বা বড় পদ পাইয়াছে, ভালো বই লিখিয়াছে বা কোনো ভালো কাজ করিয়াছে শোনেন, বরদার তখনই মনে হয় মনু বাঁচিয়া থাকিলে তাহার দ্বারাও ঠিক এইগুলি ঘটিত। যাহা হোক, সে যখন নাই তখন বর্তমানে জনসমাজে তাহার মেয়ে 3টির গুণপ্রচারই বরদা সুন্দরীর একটা বিশেষ কর্তব্যের মধ্যে ছিল। তাহার মেয়েরা যে খুব পড়াশোনা করিতেছেন এ কথা বরদা বিশেষ করিয়া বিনয়কে জানাইলেন। মেম তাহার মেয়েদের বুদ্ধি ও গুণপনা সম্বন্ধে কবে কি বলিয়াছিল তাহাও বিনয়ের অগোচর রহিল না। যখন মেয়ে স্কুলে প্রাইজ দিবার সময় লেফটেন্যান্ট গভর্নর এবং তাহার স্ত্রী আসিয়াছিলেন, তখন তাহাদিগকে তোড়া দেবার জন্য স্কুলের সমস্ত মেয়েদের মধ্যে লাবণ্যকেই বিশেষ করিয়া বাছিয়া লওয়া হইয়াছিল এবং গভর্নরের স্ত্রী লাবণ্যকে উৎসাহজনক কি একটা মিষ্ট বাক্য বলিয়াছিল, তাহাও বিনয় শুনিল। অবশেষে বরদা লাবণ্যকে বলিলেন,
যে সেলাইটার জন্যে তুমি প্রাইজ পেয়েছিলে সেইটি নিয়ে এসো তো মা। একটা পশমের সেলাই করা টিয়া পাখির মূর্তি এই বাড়ির আত্মীয় বন্ধুদের নিকট বিখ্যাত হইয়া উঠিয়াছিল। মেমের সহযোগিতায় এই জিনিসটা লাবণ্য অনেক দিন হইল রচনা করিয়াছিল। এই রচনায় লাবণ্যের নিজের কৃতিত্ব যে খুব বেশি ছিল তাহাও নহে, কিন্তু নতুন আলাপী মাত্রকেই এটা দেখাইতে হইবে সেটা ধরা কথা। পরেশ প্রথম প্রথম আপত্তি করিতেন, কিন্তু সম্পূর্ণ নিষ্ফল জানিয়া এখন আর আপত্তি করেন না। এই পশমের টিয়া পাখির রচনা নৈপুণ্য লইয়া যখন বিনয় দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়াছে, তখন বেহারা আসিয়া একখানি চিঠি পরেশের হাতে দিল। চিঠি পড়িয়া পরেশ প্রফুল্ল হইয়া উঠিলেন, কহিলেন, বাবুকে উপরে নিয়ে আয়। বড়দা জিজ্ঞাসা করিলেন, কে? পরেশ কহিলেন, আমার ছেলেবেলাকার বন্ধু কৃষ্ণদয়াল তাহার ছেলেকে আমার সঙ্গে পরিচয় করবার জন্য পাঠিয়েছেন। হঠাৎ বিনয়ের হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। তাহার পরক্ষণেই সে হাত মুঠা করিয়া বেশ একটু শক্ত হইয়া বসিল, যেন কোনো প্রতিকূল পক্ষের বিরুদ্ধে সে নিজেকে দৃঢ় রাখিবার জন্য প্রস্তুত হইয়া উঠিল। গোরা যে এই পরিবারের লোকদিগকে অশ্রদ্ধার সহিত দেখিবে ও বিচার করিবে, ইহা আগে হইতেই বিনয়কে যেন কিছু উত্তেজিত করিয়া তুলিল। খুঞ্চের উপর জলখাবার ও চায়ের সরঞ্জাম সাজাইয়া চাকরের হাতে দিয়া সুচরিতা ছাতে আসিয়া বসিল এবং সেই মুহূর্তে বেহারার সঙ্গে গোরাও আসিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ শুভ্রাকার গোরার আকৃতি, আয়তন ও সাজ দেখিয়া সকলেই বিস্মিত হইয়া গেল। গোরার কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ, পরনে মোটা ধুতির ওপর ফিতা বাঁধা জামা ও মোটা চাদর, পায়ে সুরতোলা কটকি জুতা। সে যেন বর্তমানকালের বিরুদ্ধে এক মূর্তিমান বিদ্রোহের মতো আসিয়া উপস্থিত হইল। তাহার এরূপ সাজসজ্জা বিনয়ও পূর্বে কখনো দেখে নাই। আজ গোরার মনে একটা বিরোধের আগুন বিশেষ করিয়াই জ্বলিতেছিল। তাহার কারণও ঘটিয়াছিল। গ্রহণের স্নান উপলক্ষে কোনো স্টিমার কোম্পানি কাল প্রত্যুষে যাত্রী লইয়া ত্রিবেণী রওনা হইয়াছিল। পথের মধ্যে মধ্যে এক এক স্টেশন হইতে বহুতর স্ত্রীলোক যাত্রী দুই একজন পুরুষ অভিভাবক সঙ্গে লইয়া জাহাজে উঠিতেছিল। পাছে জায়গা না পায় এজন্য ভারী ঠেলাঠেলি পড়িয়াছিল। পায়ে কাদা লইয়া জাহাজে চড়িবার তক্তাখানার উপরে টানাটানির চোটে পিছলে কেহ বা অসম্বৃত অবস্থায় নদীর জলের মধ্যে পড়িয়া যাইতেছে, কাহাকেও বা খালাসি ঠেলিয়া ফেলিয়া দিতেছে, কেহ বা নিজে উঠিয়াছে কিন্তু সঙ্গী উঠিতে পারি নাই বলিয়া ব্যাকুল হইয়া পড়িতেছে। মাঝে মাঝে এই দু এক পশলা বৃষ্টি আসিয়া তাহাদিগকে ভিজাইয়া দিতেছে। জাহাজে তাহাদের বসিবার স্থান কাদায় ভরিয়া গিয়াছে। তাহাদের চোখে মুখে একটা ত্রস্ত ব্যস্ত উৎসুক সকরুণ ভাব। তাহারা শক্তিহীন, অথচ তাহারা এত ক্ষুদ্র যে জাহাজের মল্লা হইতে কর্তা পর্যন্ত কেহই তাহাদের অনুনয়ে এতটুকু সাহায্য করিবে না, ইহা নিশ্চয় জানে বলিয়া তাহাদের চেষ্টার মধ্যে ভারী একটা কাতর আশঙ্কা প্রকাশ পাইতেছে। এইরূপ অবস্থায় গোরা যথাসাধ্য যাত্রীদিগকে সাহায্য করিতেছিল। উপরের ডেকের একজন ইংরেজ এবং একটি আধুনিক ধরনের বাঙালি বাবু জাহাজের রেলিং ধরিয়া পরস্পর হাস্যালাপ করিতে করিতে চুরুট মুখে তামাশা দেখিতেছিল। মাঝে মাঝে কোনো যাত্রীর বিশেষ কোনো আকস্মিক দুর্গতি দেখিয়া ইংরেজ হাসিয়া উঠিতেছিল এবং বাঙালিটিও তার সঙ্গে যোগ দিতেছিল। দুই তিনটি স্টেশন এইরূপে পার হইলে গোরার অসহ্য হইয়া উঠিল। সে উপরে উঠিয়া তাহার বজ্রগর্জনে কহিল, ধিক তোমাদের, লজ্জা নেই? ইংরেজটা কঠোর দৃষ্টিতে গোরার আপাদমস্তক নিরীক্ষণ করিল। বাঙালি উত্তর দিল, লজ্জা? দেশের এই সমস্ত পশুবৎ মূঢ়দের জন্যই লজ্জা। গোরা মুখ লাল করিয়া কহিল, মূঢ়ের চেয়ে বড় পশু আছে, যার হৃদয় নেই। বাঙালি রাগ করিয়া কহিল, এ তোমার জায়গা নয়, এ ফার্স্ট ক্লাস। গোরা কহিল, না, তোমার সঙ্গে একত্রে আমার জায়গা নয়, আমার জায়গা ওই যাত্রীদের সঙ্গে। কিন্তু আমি বলে যাচ্ছি, আর আমাকে তোমাদের এই ক্লাসে আসতে বাধ্য করো না। বলিয়া গোরা হনহন করিয়া নিচে চলিয়া গেল। ইংরেজ তাহার পর হইতে আরাম কেদারায় দুই হাতায় দুই পা তুলিয়া নভেল পড়ায় মনোনিবেশ করিলেন। তাহার সহযাত্রী বাঙালি তাহার সঙ্গে পুনরায় আলাপ করিবার চেষ্টা দু একবার করিল, কিন্তু আর তাহা তেমন জমিল না। দেশের সাধারণ লোকের দলেই সে নহে, ইহা প্রমাণ করিবার জন্য খানসামাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, মুরগির কোনো ডিশ আহারের জন্য পাওয়া যাইবে কিনা। খানসামা কহিল, না, কেবল রুটি মাখন চা আছে। শুনিয়া ইংরেজকে শুনাইয়া বাঙালিটি ইংরাজি ভাষায় কহিল, ক্রিয়েচার কমফোর্টস সম্বন্ধে জাহাজের সমস্ত বন্দোবস্ত অত্যন্ত যাচ্ছে তাই। ইংরেজ কোনো উত্তর করিল না। টেবিলের ওপর হইতে তাহার খবরের কাগজ উড়িয়া নিচে পড়িয়া গেল।
বাবু চৌকি থেকে উঠিয়া কাগজখানা তুলিয়া দিল, কিন্তু থ্যাঙ্কস পাইল না। চন্দননগরে পৌঁছিয়া নামিবার সময় সাহেব সহসা গোরার কাছে গিয়া টুপি একটু তুলিয়া কহিল, নিজের ব্যবহারের জন্য আমি লজ্জিত, আশা করি আমাকে ক্ষমা করিবে বলিয়া সে তাড়াতাড়ি চলিয়া গেল। কিন্তু শিক্ষিত বাঙালি যে সাধারণ লোকেদের দুর্গতি দেখিয়া বিদেশীকে ডাকিয়া লইয়া নিজের শ্রেষ্ঠতাভিমানে হাসিতে পারে, ইহার আক্রোশ গোরাকে দগ্ধ করিতে লাগিল। দেশের জনসাধারণ এমন করিয়া নিজেদের সকল প্রকার অপমান ও দুর্ব্যবহারের অধীনে আনিয়াছে, তাহাদিগকে পশুর মতো লাঞ্ছিত করিলে তাহারাও তাহা স্বীকার করে এবং সকলের কাছেই তাহা স্বাভাবিক ও সঙ্গত বলিয়া মনে হয়। ইহার মূলে যে একটা দেশব্যাপী সুগভীর অজ্ঞান আছে, তাহার জন্য গোরার বুক যেন ফাটিয়া যাইতে লাগিল। কিন্তু সকলের চেয়ে তাহার এই বাজিল যে দেশের এই চিরন্তন অপমান শিক্ষিত লোক আপনার গায়ে লয় না, নিজেকে নির্মমভাবে পৃথক করিয়া লইয়া অকাতরে গৌরব বোধ করিতে পারে। আজ তাই শিক্ষিত লোকেদের সমস্ত বই পড়া ও নকল করা সংস্কারকে একেবারে উপেক্ষা করিবার জন্যই গোরা কপালে গঙ্গা মৃত্তিকার ছাপ লাগাইয়া ও একটা নতুন অদ্ভুত কটকি চটি পরিয়া বুক ফুলাইয়া ব্রাহ্মবাড়িতে আসিয়া দাঁড়াইল। বিনয় মনে মনে ইহা বুঝিতে পারিল, গোরার আজিকার এই যে সাজ, ইহা যুদ্ধ সাজ। গোরা কি জানি কি করিয়া বসে, এই ভাবিয়া বিনয়ের মনে একটা ভয়, একটা সংকোচ এবং একটা বিরোধের ভাব জাগিয়া উঠিল। বরদা সুন্দরী যখন বিনয়ের সঙ্গে আলাপ করিতেছিলেন, তখন সতীশ অগত্যা ছাতের এক কোণে একটা টিনের লাটিম ঘোরাইয়া নিজের চিত্তবিনোদনে নিযুক্ত ছিল। গোরাকে দেখিয়া তাহার লাটিম ঘোরানো বন্ধ হইয়া গেল। সে ধীরে ধীরে বিনয়ের পাশে দাঁড়াইয়া একদৃষ্টে গোরাকে দেখিতে লাগিল এবং কানে কানে বিনয়কে জিজ্ঞাসা করিল, ইনি কি আপনার বন্ধু? বিনয় কহিল, হ্যাঁ। গোরা ছাতে আসিয়া মুহূর্তের এক অংশকাল বিনয়ের মুখের দিকে চাহিয়া আর যেন তাহাকে দেখিতেই পাইল না। মেয়েরা যে এখানে কোনো এক জায়গায় আছে তাহা লক্ষ্য করা সে অশিষ্টতা বলিয়া গণ্য করিল। বরদা সুন্দরী এই অসভ্যের নিকট হইতে মেয়েদিগকে লইয়া চলিয়া যাইবেন স্থির করিতেছিলেন। এমন সময় পরেশ তাহাকে কহিলেন, এর নাম গৌরমোহন, আমার বন্ধু কৃষ্ণদয়ালের ছেলে। তখন গোরা তাহার দিকে ফিরিয়া নমস্কার করিল। যদিও বিনয়ের সঙ্গে আলোচনায় সুচরিতা গোরার কথা পূর্বেই শুনিয়াছিল, তবু এই অভ্যাগতটি যেন বিনয়ের বন্ধু তাহা সে বুঝে নাই। প্রথম দৃষ্টিতেই গোরার প্রতি তাহার একটা আক্রোশ জন্মিল। ইংরাজি শেখা কোনো লোকের মধ্যে গোঁড়া হিন্দুয়ানি দেখিলে সহ্য করিতে পারে, সুচরিতার সেরূপ সংস্কার ও সহিষ্ণুতা ছিল না। পরেশ গোরার কাছে তাহার বাল্যবন্ধু কৃষ্ণদয়ালের খবর লইলেন। তাহার পরে নিজেদের ছাত্র অবস্থার কথা আলোচনা করিয়া বলিলেন, তখনকার দিনের কলেজে আমরা দুজনেই এক জুড়ি ছিলাম, দুজনেই মস্ত কালা পাহাড়, কিছুই মানতুম না। হোটেলে খাওয়াটাই একটা কর্তব্যকর্ম বলে মনে করতুম। দুজনে কতদিন সন্ধ্যার সময় গোলদিঘিতে বসে মুসলমান দোকানের কাবাব খেয়ে তারপরে কীরকম করে আমরা হিন্দু সমাজে সংস্কার করব, রাত দুপুর পর্যন্ত তারই আলোচনা করতুম। বরদা সুন্দরী জিজ্ঞাসা করিলেন, এখন তিনি কি করেন? গোরা কহিল, এখন তিনি হিন্দু আচার পালন করেন। বরদা কহিলেন, লজ্জা করে না? রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিতেছিল। গোরা একটু হাসিয়া কহিল, লজ্জা করাটা দুর্বল স্বভাবের লক্ষণ। কেউ কেউ বাপের পরিচয় দিতেও লজ্জা করে। বরদা, আগে তিনি ব্রাহ্ম ছিলেন না? গোরা, আমিও তো একসময় ব্রাহ্ম ছিলুম। বরদা, এখন আপনি সাকার উপাসনায় বিশ্বাস করেন? গোরা, আকার জিনিসটাকে বিনা কারণে অশ্রদ্ধা করব, আমার মনে এমন কুসংস্কার নেই। আকারকে গাল দিলেই সে কি ছোট হয়ে যায়? আকারের রহস্য কে ভেদ করতে পেরেছে? পরেশবাবু মৃদুস্বরে কহিলেন, আকার যে অন্তবিশিষ্ট। গোরা কহিল, অন্ত না থাকলে যে প্রকাশই হয় না। অনন্ত আপনাকে প্রকাশ করবার জন্যই অন্তকে আশ্রয় করেছেন, নইলে তার প্রকাশ কোথায়? যার প্রকাশ নেই তার সম্পূর্ণতা নেই। বাক্যের মধ্যে যেমন ভাব, তেমনি আকারের মধ্যে নিরাকার পরিপূর্ণ। বরদা মাথা নাড়িয়া কহিলেন, নিরাকারের চেয়ে আকার সম্পূর্ণ, আপনি এমন কথা বলেন? গোরা, আমি যদি নাও বলতুম তাতে কিছুই আস্ত যেত না। জগতে আকার আমার বলার ওপর নির্ভর করছে না। নিরাকারে যদি যথার্থ পরিপূর্ণতা হতো, তবে আকার কোথাও স্থান পেত না। সুচরিতার অত্যন্ত ইচ্ছা করিতে লাগিল কেহ এই উদ্ধত যুবককে তর্কে একেবারে পরাস্ত, লাঞ্ছিত করিয়া দেয়। বিনয় চুপ করিয়া বসিয়া গোরার কথা শুনিতেছে দেখিয়া তাহার মনে মনে রাগ হইল। গোরা এতই জোরের সঙ্গে কথা বলিতেছিল
যে এই জোরকে নত করিয়া দিবার জন্য সুচরিতার মনের মধ্যেও যেন জোর করিতে লাগিল। এমন সময় বেহারা চায়ের জন্য কাতলিতে গরম জল আনিল। সুচরিতা উঠিয়া চা তৈরি করিতে নিযুক্ত হইল। বিনয় মাঝে মাঝে চকিতের মতো সুচরিতার মুখের দিকে চাহিয়া রহিল। যদিচ উপাসনা সম্বন্ধে গোরার সঙ্গে বিনয়ের মতের বিশেষ পার্থক্য ছিল না, তবু গোরা যে এই ব্রাহ্ম পরিবারের মাঝখানে অনাহুত আসিয়া বিরুদ্ধ মত এমন অসংকোচে প্রকাশ করিয়া যাইতেছে, ইহাতে বিনয়কে পীড়া দিতে লাগিল। গোরার এই প্রকার যুদ্ধোদ্ধত আচরণের সহিত তুলনা করিয়া বৃদ্ধ পরেশের একটি আত্মসমাহিত প্রশান্ত ভাব, সকল প্রকার তর্ক বিতর্কের অতীত একটি গভীর প্রসন্নতা বিনয়ের হৃদয়কে ভক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিল। সে মনে মনে বলিতে লাগিল, মতামত কিছুই নয়, অন্তঃকরণের মধ্যে পূর্ণতা, স্তব্ধতা ও আত্মপ্রসাদ ইহাই সকলের চেয়ে দুর্লভ। কথাটার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তাহা লইয়া যতই তর্ক করো না কেন, প্রাপ্তির মধ্যে যেটা সত্য সেইটাই আসল। পরে সকল কথাবার্তার মধ্যে মধ্যে এক একবার চোখ বুজিয়া নিজের অন্তরের মধ্যে তলাইয়া লইতেছিলেন। ইহা তাহার অভ্যাস। তাহার সেই সময়কার অন্তর্নিবিষ্ট শান্ত মুখশ্রী বিনয় এক দৃষ্টি দেখিতেছিল। গোরা যে এই বৃদ্ধের প্রতি ভক্তি অনুভব করিয়া নিজের বাক্য সংযত করিতেছিল না, ইহাতে বিনয় বড়ই আঘাত পাইতেছিল। সুচরিতা কয়েক পেয়ালা চা তৈরি করিয়া পরেশের মুখের দিকে চাহিল। কাহাকে চা খাইতে অনুরোধ করিবে না করিবে তাহা লইয়া তাহার মনে দ্বিধা হইতেছিল। বরদা সুন্দরী গোরার দিকে চাহিয়াই একেবারে বলিয়া বসিলেন, আপনি সমস্ত কিছু খাবেন না বুঝি? গোরা কহিল, না। বরদা, কেন, জাত যাবে? গোরা বলিল, হ্যাঁ। বরদা, আপনি জাত মানেন? গোরা, জাত কি আমার নিজের তৈরি যে মানব না? সমাজকে যখন মানি তখন জাতও মানি। বরদা, সমাজকে কি সব কথায় মানতেই হবে? গোরা, না মানলে সমাজকে ভাঙা হয়। বরদা, ভাঙলে দোষ কি? গোরা, যে ডালে সকলে মিলে বসে আছি সে ডাল কাটলেই বা দোষ কি? সুচরিতা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া কহিল, মা, মিছে তর্ক করে লাভ কি? উনি আমাদের ছোঁয়া খাবেন না। গোরা সুচরিতার মুখের দিকে তাহার প্রখর দৃষ্টি একবার স্থাপিত করিল। সুচরিতা বিনয়ের দিকে চাহিয়া ঈষৎ সংশয়ের সহিত বলিল, আপনি কি? বিনয় কোনো কালে চা খায় না। মুসলমানের তৈরি পাউরুটি বিস্কুট খাওয়াও অনেকদিন ছাড়িয়া দিয়াছে, কিন্তু আজ তাহার না খাইলেই নয়। সে জোর করিয়া মুখ তুলিয়া বলিল, হ্যাঁ খাবো বই কি, বলিয়া গোরার মুখের দিকে চাহিল। গোরার ওষ্ঠপ্রান্তে ঈষৎ একটু কঠোর হাসি দেখা দিল। বিনয়ের মুখে চা তিত ও বিস্বাদ লাগিল, কিন্তু সে খাইতে ছাড়িল না। বরদা সুন্দরী মনে মনে বলিলেন, আহা, এই বিনয় ছেলেটি বড় ভালো। তখন তিনি গোরার দিক হইতে একেবারেই মুখ ফিরাইয়া বিনয়ের প্রতি মনোনিবেশ করিলেন। তাই দেখিয়া পরেশ আস্তে আস্তে গোরার কাছে তাহার চৌকি টানিয়া লইয়া তাহার সঙ্গে মৃদুস্বরে আলাপ করিতে লাগিলেন। এমন সময় রাস্তা দিয়া চিনে বাদামওয়ালা গরম চিনে বাদাম হাঁকিয়া যাইতেই লীলা হাততালি দিয়া উঠিল, কহিল, সুধীরদা, চিনে বাদাম ডাকো। বলিতেই ছাতের বারান্দা ধরিয়া সতীশ চীনাবাদামওয়ালাকে ডাকিতে লাগিল। ইতিমধ্যে আরেকটি ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে সকলেই পানুবাবু বলিয়া সম্ভাষণ করিল, কিন্তু তাহার আসল নাম হারানচন্দ্র নাগ। দলের মধ্যে ইহার বিদ্বান ও বুদ্ধিমান বলিয়া বিশেষ খ্যাতি আছে। যদিও স্পষ্ট করিয়া কোনো পক্ষই কোনো কথা বলে নাই, তথাপি ইহার সঙ্গেই সুচরিতার বিবাহ হইবে এই প্রকারের একটা সম্ভাবনা আকাশে ভাসিতেছিল। পানুবাবুর হৃদয় যে সুচরিতার প্রতি আকৃষ্ট হইয়াছিল তাহাতে কারো সন্দেহ ছিল না, এবং ইহাই লইয়া মেয়েরা সুচরিতাকে সর্বদা ঠাট্টা করিতে ছাড়িত না। পানুবাবু স্কুলে মাস্টারি করেন। বরদা সুন্দরী তাহাকে স্কুল মাস্টার মাত্র জানিয়া বড় শ্রদ্ধা করেন না। তিনি ভাবে দেখান যে পানুবাবু যে তাহার কোনো মেয়ের প্রতি অনুরাগ প্রকাশ করিতে সাহস করেন নাই, সে ভালোই হইয়াছে। তাহার ভাবি জামাতারা ডেপুটিগিরির লক্ষ্যবেদ রূপে অতি দুঃসাধ্যপণে আবদ্ধ। সুচরিতা হারানকে এক পেয়ালা চা অগ্রসর করিয়া দিতেই লাবণ্য দূর হইতে তাহার মুখের দিকে চাহিয়া একটু মুখ টিপিয়া হাসিল। সেই হাসিটুকু বিনয়ের অগোচর রহিল না। অতি অল্পকালের মধ্যেই দুই একটা বিষয়ে বিনয়ের নজর বেশ একটু তীক্ষ্ণ ও সতর্ক হইয়া উঠিয়াছে। দর্শন নৈপুণ্য সম্বন্ধে পূর্বে সে প্রসিদ্ধ ছিল না। এই যে হারান ও সুধীর এ বাড়ির মেয়েদের সঙ্গে অনেক দিন হইতেই পরিচিত,
এবং পারিবারিক ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িত যে তাহারা মেয়েদের মধ্যে পরস্পর ইঙ্গিতের বিষয় হইয়া পড়িয়াছে, বিনয়ের বুকের মধ্যে ইহা বিধাতার অবিচার বলিয়া বাজিতে লাগিল। এদিকে হারানের অভ্যাগমে সুচরিতার মন যেন একটু আশান্বিত হইয়া উঠিল। গোরার স্পর্ধা যেমন করিয়া হোক কেহ দমন করিয়া দিলে তবে তাহার গায়ের জ্বালা মেটে। অন্য সময় হারানের তার্কিকতায় সে অনেকবার বিরক্ত হইয়াছে, কিন্তু আজ এই তর্কবীরকে দেখিয়া সে আনন্দের সঙ্গে তাহাকে চা ও পাউরুটির রসদ যোগাইয়া দিল। পরেশ কহিল, পানুবাবু, ইনি আমাদের। হারান কহিলেন, ওকে বিলক্ষণ জানি। ইনি একসময় আমাদের ব্রাহ্ম সমাজের একজন খুব উৎসাহী সভ্য ছিলেন। এই বলিয়া গোরার সঙ্গে কোনো প্রকার আলাপের চেষ্টা না করিয়া হারান চায়ের পেয়ালার প্রতি মন দিলেন। সেই সময় দু একজন মাত্র বাঙালি সিভিল সার্ভিসে উত্তীর্ণ হইয়া এ দেশে আসিয়াছেন। সুধীর তাহাদের একজনের অভ্যর্থনার গল্প তুলিল। হারান কহিলেন, পরীক্ষায় বাঙালি যতই পাশ করুন, বাঙালির দ্বারা কোনো কাজ হবে না। কোনো বাঙালি ম্যাজিস্ট্রেট বা জজ ডিস্ট্রিক্টের ভার লইয়া যে কাজ চালাইতে পারিবেন না, ইহাই প্রতিপন্ন করিবার জন্য হারান বাঙালির চরিত্রের নানা দোষ ও দুর্বলতার ব্যাখ্যা করিতে লাগিলেন। দেখিতে দেখিতে গোরার মুখ লাল হইয়া উঠিল। সে তাহার সিংহনাথকে যথাসাধ্য রুদ্ধ করিয়া কহিল, এই যদি সত্যই আপনার মত হয়, তবে আপনি আরামে এই টেবিলে বসে বসে পাউরুটি চিবোচ্ছেন কোন লজ্জায়? হারান বিস্মিত হইয়া ভুরু তুলিয়া বলিলেন, কি করতে বলেন? গোরা, হয় বাঙালির চরিত্রের কলঙ্ক মোচন করুন, নয় গলায় দড়ি দিয়ে মরুন গে। আমাদের জাতের দ্বারা কখনো কিছুই হবে না, এই কথা কি এতই সহজে বলবার? আপনার গলায় রুটি বেঁধে গেল না? হারান, সত্য কথা বলবো না? গোরা, রাগ করবেন না, কিন্তু এ কথা যদি আপনি যথার্থই সত্য বলে জানতেন, তাহলে এমন আরামে অত আস্ফালন করে বলতে পারতেন না। কথাটি মিথ্যে জানেন বলেই আপনার মুখ দিয়ে বেরুল। হারানবাবু, মিথ্যা পাপ, মিথ্যা নিন্দা আরও পাপ, এবং স্বজাতের মিথ্যা নিন্দার মতন পাপ অল্পই আছে। হারান ক্রোধে অধীর হইয়া উঠিলেন। গোরা কহিল, আপনি একলাই কি আপনার সমস্ত স্বজাতির চেয়ে বড়? রাগ আপনি করবেন, আর আমাদের পিতৃপিতামহের হয়ে আমরা সমস্ত সহ্য করব? ইহার পর হারানের পক্ষে হার মানা আরও শক্ত হইয়া উঠিল। তিনি আরও সুর চড়াইয়া বাঙালির নিন্দায় প্রবৃত্ত হইলেন। বাঙালি সমাজের নানা প্রকার প্রথার উল্লেখে কহিলেন, এ সমস্ত থাকতে বাঙালির কোনো আশা নেই। গোরা কহিল, আপনিই যাকে কুপ্রথা বলছেন, সে কেবল ইংরাজি বই মুখস্থ করে বলছেন, নিজে ও সম্বন্ধে কিছুই জানেন না। ইংরেজের সমস্ত কুপ্রথাকেও যখন আপনি ঠিক এইভাবেই অবজ্ঞা করতে পারবেন, তখন এ সম্বন্ধে কথা কবেন। পরে সেই প্রসঙ্গ বন্ধ করিয়া দিবার চেষ্টা করিলেন, কিন্তু ক্রুদ্ধ হারান নিবৃত্ত হইলেন না। সূর্য অস্ত গেল। মেঘের ভিতর হইতে একটা অপরূপ আরক্ত আভায় সমস্ত আকাশ লাবণ্যময় হইয়া উঠিল। সমস্ত তর্কের কোলাহল ছাপাইয়া বিনয়ের প্রাণের ভেতরে একটা সুর বাজিতে লাগিল। পরেশ তাহার সায়ংকালীন উপাসনায় মন দিবার জন্য ছাদ হইতে উঠিয়া বাগানের প্রান্তে একটা বড় চাঁপা গাছের তলায় বাঁধানো বেদিতে গিয়া বসিলেন। গোরার প্রতি বরদাসুন্দরীর মন যেমন বিমুখ হইয়াছিল, হারানও তেমনি তাহার প্রিয় ছিল না। এই উভয়ের তর্ক যখন তাহার একেবারে অসহ্য হইয়া উঠিল, তিনি বিনয়কে ডাকিয়া কহিলেন, আসুন বিনয়বাবু, আমরা ঘরে যাই। বরদাসুন্দরীর এই সস্নেহ পক্ষপাত স্বীকার করিয়া বিনয়কে ছাদ ছাড়িয়া অগত্যা ঘরের মধ্যে যাইতে হইল। বরদা তাহার মেয়েদের ডাকিয়া লইলেন। সতীশ তর্কের গতিক দেখিয়া পূর্বেই চীনাবাদামের কিঞ্চিত অংশ সংগ্রহপূর্বক ক্ষুদে কুকুরকে সঙ্গে লইয়া অন্তর্ধান করিয়াছিল। বরদাসুন্দরী বিনয়ের কাছে তাহার মেয়েদের গুণগান পরিচয় দিতে লাগিলেন। লাবণ্যকে বলিলেন, তোমার সেই খাতাটা এনে বিনয়বাবুকে দেখাও না। বাড়ির নতুন আলাপীদের এই খাতা দেখানো লাবণ্যর অভ্যাস হইয়াছিল, এমনকি সে ইহার জন্য মনে মনে অপেক্ষা করিয়া থাকিত। আজ তর্ক উঠিয়া পড়াতে সে ক্ষুণ্ণ হইয়া পড়িয়াছিল। বিনয় খাতা খুলিয়া দেখিল, তাহাতে কবি মুর এবং লাংফেলোর ইংরেজি কবিতা লেখা, হাতের অক্ষরে যত্ন এবং পরিপাট্য প্রকাশ পাইতেছে। কবিতাগুলির শিরোনামা এবং আরম্ভের অক্ষর রোমান ছাঁদে লিখিত। এই লেখাগুলি দেখিয়া বিনয়ের মনে অকৃত্রিম বিস্ময় উৎপন্ন হইল। তখনকার দিনে মুরের কবিতা খাতায় কপি করিতে পারা মেয়েদের পক্ষে কম বাহাদুরি ছিল না। বিনয়ের মন যথোচিত অভিভূত হইয়াছে দেখিয়া
বরদা সুন্দরী তাহার মেজ মেয়েকে সম্বোধন করিয়া বলিল, ললিতা, লক্ষ্মী মেয়ে আমার, তোমার সেই কবিতাটা। ললিতা শক্ত হইয়া উঠিয়া কহিল, না মা, আমি পারব না, সে আমার ভালো মনে নেই বলিয়া সে দূরে জানলার কাছে দাঁড়াইয়া রাস্তা দেখিতে লাগিল। বরদা সুন্দরী বিনয়কে বুঝাইয়া দিলেন, মনে সমস্তই আছে, কিন্তু ললিতা বড় চাপা, বিদ্যা বাহির করিতে চায় না। এই বলিয়া ললিতার আশ্চর্য বিদ্যাবুদ্ধির পরিচয়স্বরূপ দুই একটা ঘটনা বিবৃত করিয়া বলিলেন, ললিতা শিশুকাল হইতে এইরূপ, কান্না পাইলেও মেয়ে চোখের জল ফেলিতে চাহিত না। এ সম্বন্ধে বাপের সঙ্গে ইহা সাদৃশ্য আলোচনা করিলেন। এইবার লীলার পালা। তাহাকে অনুরোধ করিতেই সে প্রথমে খুব খানিকটি খিলখিল করিয়া হাসিয়া, তাহার পরে কলটেপা আর্গিনের মতো অর্থ না বুঝিয়া টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটা গড়গড় করিয়া এক নিঃশ্বাসে বলিয়া গেল। এইবার সঙ্গীত বিদ্যার পরিচয় দিবার সময় আসিয়াছে জানিয়া ললিতা ঘর হইতে বাহির হইয়া গেল। বাহিরের ছাতে তর্ক তখন উদ্দাম হইয়া উঠিয়াছে। হারান তখন রাগের মাথায় তর্ক ছাড়িয়া গালি দিবার উপক্রম করিতেছেন। হারানের অসহিষ্ণুতায় লজ্জিত ও বিরক্ত হইয়া সুচরিতা গোরার পক্ষ অবলম্বন করিয়াছে। হারানের পক্ষে সেটা কিছুমাত্র সন্তোষজনক বা শাস্তিকর হয় নাই। আকাশের অন্ধকার এবং শ্রাবণের মেঘ ঘনাইয়া আসিল। বেলফুলের মালা হাঁকিয়া রাস্তা দিয়া ফেরিওয়ালা চলিয়া গেল। সম্মুখের রাস্তায় কৃষ্ণচূড়া গাছের পল্লবপুঞ্জের মধ্যে জোনাকি জ্বলিতে লাগিল। পাশের বাড়ির পুকুরের জলের ওপর একটা নিবিড় কালিমা পড়িয়া গেল। সান্ধ্য উপাসনা শেষ করিয়া পরেশ ছাতে আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া গোরা ও হারান উভয়ে লজ্জিত হইয়া ক্ষান্ত হইল। গোরা উঠিয়া দাঁড়াইয়া কহিল, রাত হয়ে গেছে, আজ তবে আসি। বিনয়ও ঘর হইতে বিদায় লইয়া ছাতে আসিয়া দেখা দিল। পরেশ গোরাকে কহিল, দেখো, তোমার যখন ইচ্ছা এখানে এসো। কৃষ্ণদয়াল আমার ভাইয়ের মতো ছিলেন, তার সঙ্গে আমার এখন মতের মিল নেই, দেখাও হয় না, চিঠিপত্র লেখাও বন্ধ আছে, কিন্তু ছেলেবেলার বন্ধুত্ব রক্তের সঙ্গে মিশিয়া থাকে। কৃষ্ণদয়ালের সম্পর্কে তোমার সঙ্গে আমার সম্বন্ধ অতি নিকটের। ঈশ্বর তোমার মঙ্গল করুন। পরেশের সস্নেহ শান্ত কণ্ঠস্বরে গোরার এতক্ষণকার তর্কতাপ যেন জুড়াইয়া গেল। প্রথমে আসিয়া গোরা পরেশকে বড় একটা খাতির করে নাই। যাইবার সময় যথার্থ ভক্তির সঙ্গে তাহাকে প্রণাম করিয়া গেল। সুচরিতাকে গোরা কোনো প্রকার বিদায় সম্ভাষণ করিল না। সুচরিতা যে সম্মুখে আছে ইহা কোনো আচরণের দ্বারা স্বীকার করাকেই সে অশিষ্টতা বলিয়া গণ্য করিল। বিনয় পরেশকে নতভাবে প্রণাম করিয়া সুচরিতার দিকে ফিরিয়া তাহাকে নমস্কার করিল এবং লজ্জিত হইয়া তাড়াতাড়ি গোরার অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। হারান এই বিদায় সম্ভাষণ ব্যাপার এড়াইয়া ঘরের মধ্যে গিয়া টেবিলের উপরকার একটি ব্রহ্মসঙ্গীত বই লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিলেন। বিনয় ও গোরা চলিয়া যাইবা মাত্র হারান দ্রুতপদে ছাতে আসিয়া পরেশকে কহিলেন, দেখুন, সকলের সঙ্গে মেয়েদের আলাপ করিয়ে দেওয়া আমি ভালো মনে করি নে। সুচরিতা ভেতরে ভেতরে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল, তাই সে ধৈর্য সম্বরণ করিতে পারিল না। কহিল, বাবা যদি সেই নিয়ম মানতেন তাহলে তো আপনাদের সঙ্গেও আমাদের আলাপ হতে পারত না। হারান কহিলেন, আলাপ পরিচয় নিজেদের সমাজের মধ্যেই বদ্ধ হলে ভালো হয়। পরেশ হাসিয়া কহিলেন, আপনি পারিবারিক অন্তঃপুরকে আর একটু বড় করে একটা সামাজিক অন্তঃপুর বানাতে চান, কিন্তু আমি মনে করি নানা মতের ভদ্রলোকের সঙ্গে মেয়েদের মেশা উচিত, নইলে তাদের বুদ্ধিকে জোর করে খর্ব করে রাখা হয়। এতে ভয় কিংবা লজ্জার কারণ তো কিছুই দেখি নে। হারান, ভিন্ন মতের লোকের সঙ্গে মেয়েরা মিশবে না এমন কথা বলিনি, কিন্তু মেয়েদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সে ভদ্রতা যে এরা জানেন না। পরেশ, না না, বলেন কি, ভদ্রতার অভাব আপনি যাকে বলছেন সে একটা সংকোচ মাত্র, মেয়েদের সঙ্গে না মিশলে সেটা কেটে যায়। সুচরিতা উদ্ধতভাবে কহিল, দেখুন পানুবাবু, আজকের তর্কে আমাদের সমাজের লোকের ব্যবহারেই আমি লজ্জিত হচ্ছিলাম। ইতিমধ্যে লীলা দৌড়ে আসিয়া দিদি দিদি করিয়া সুচরিতার হাত ধরিয়া ঘরে টানিয়া লইয়া গেল। সেদিন তর্কে গোরাকে অপদস্থ করিয়া সুচরিতার সম্মুখে নিজের জয় পতাকা তুলিয়া ধরিবার জন্য হারানের বিশেষ ইচ্ছা ছিল। সুচরিতাও তাহার আশা করিয়াছিল, কিন্তু দৈবক্রমে ঠিক তার বিপরীত ঘটিল। ধর্মবিশ্বাস ও সামাজিক মতে সুচরিতার সঙ্গে গোরার মিল ছিল না, কিন্তু স্বদেশের প্রতি মমত্ব, স্বজাতির জন্য বেদনা তাহার পক্ষে স্বাভাবিক ছিল। যদিচ দেশের ব্যাপার লইয়া সে সর্বদা আলোচনা করে নাই,
কিন্তু সেদিন স্বজাতির নিন্দায় গোরা যখন অকস্মাৎ বজ্রনাদ করিয়া উঠিল, তখন সুচরিতার সমস্ত মনের মধ্যে তাহার অনুকূল প্রতিধ্বনি বাজিয়া উঠিয়াছিল। এমন বলের সঙ্গে, এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে দেশের সম্বন্ধে কেহ তাহার সম্মুখে কথা বলে নাই। সাধারণত আমাদের দেশের লোকেরা স্বজাতি ও স্বদেশের আলোচনায় কিছু না কিছু মুরব্বিয়ানা ফলাইয়াই থাকে, তাহাকে গভীরভাবে সত্যভাবে বিশ্বাস করে না। এই জন্য মুখে কবিত্ব করিবার বেলায় দেশের সম্বন্ধে যাহাই বলুক, দেশের প্রতি তাহাদের ভরসা নাই। কিন্তু গোরা তাহার স্বদেশের সমস্ত দুঃখ, দুর্গতি, দুর্বলতা ভেদ করিয়াও একটা মহৎ সত্য পদার্থকে প্রত্যক্ষবৎ দেখিতে পাইত। সেই জন্য দেশের দরিদ্রকে কিছুমাত্র অস্বীকার না করিয়াও সে দেশের প্রতি এমন একটি বলিষ্ঠ শ্রদ্ধা স্থাপন করিয়াছিল। দেশের অন্তর্নিহিত শক্তির প্রতি এমন তাহার অবিচলিত বিশ্বাস ছিল যে তাহার কাছে আসিলে তাহার দ্বিধাবিহীন দেশভক্তির বাণী শুনিলে সংশয়ীকে হার মানিতে হইত। গোরার এই অক্ষুণ্ণ ভক্তির সম্মুখে হারানের অবজ্ঞাপূর্ণ তর্ক সুচরিতাকে প্রতি মুহূর্তে যেন অপমানের মতন বাজিতেছিল। সে মাঝে মাঝে সংকোচ বিসর্জন দিয়া উচ্ছ্বসিত হৃদয়ে প্রতিবাদ না করিয়া থাকিতে পারে নাই। তাহার পরে হারান যখন গোরা এবং বিনয়ের অসাক্ষাতে ক্ষুদ্র ঈর্ষাবশত তাহাদের প্রতি অভদ্রতার অপবাদ আরোপ করিলেন, তখনও এই অন্যায় ক্ষুদ্রতার বিরুদ্ধে সুচরিতাকে গোরাদের পক্ষে দাঁড়াইতে হইল। অথচ গোরার বিরুদ্ধে সুচরিতার মনের বিদ্রোহ একেবারেই যে শান্ত হইয়াছে তাহাও নহে। গোরার এক প্রকার গায়ে পড়া উদ্ধত হিন্দুয়ানি তাহাকে এখনও মনে মনে আঘাত করিতেছিল। সে একরকম করিয়া বুঝিতে পারিতেছিল এই হিন্দুয়ানির মধ্যে একটা প্রতিকূলতার ভাব আছে, ইহা সহজ প্রশান্ত নহে, ইহা নিজের ভক্তি বিশ্বাসের মধ্যে পর্যাপ্ত নহে, ইহা অন্যকে আঘাত করিবার জন্য সর্বদাই উগ্রভাবে উদ্যত। সেদিন সন্ধ্যায় সকল কথায়, সকল কাজে, আহার করিবার কালে, লীলাকে গল্প বলিবার সময় ক্রমাগতই সুচরিতার মনের তলদেশে একটা কিসের বেদনা কেবলই পীড়া দিতে লাগিল। তাহা কোনো মতেই সে দূর করিতে পারিল না। কাঁটা কোথায় আছে তাহা জানিতে পারিলে তবে কাঁটা তুলিয়া ফেলিতে পারা যায়। মনের কাঁটাটি খুঁজিয়া বাহির করিবার জন্য সেদিন রাত্রে সুচরিতা সেই গাড়ি বারান্দার ছাতে একলা বসিয়া রহিল। রাত্রি স্নিগ্ধ অন্ধকার দিয়া সে নিজের মনের অকারণ তাপ যেন মুছিয়া ফেলিবার চেষ্টা করিল, কিন্তু কোনো ফল হইল না। তাহার বুকের অনির্দেশ্য বোঝাটার জন্য তাহার কাঁদিতে ইচ্ছা করিল, কিন্তু কান্না আসিল না। একজন অপরিচিত যুবা কপালে তিলক কাটিয়া আসিয়াছে, অথচ তাহাকে তর্কে পরাস্ত করিয়া তাহার অহংকার নত করা গেল না। এই জন্যেই সুচরিতা এতক্ষণ ধরিয়া পীড়া বোধ করিতেছে। ইহার অপেক্ষা অদ্ভুত হাস্যকর কিছুই হইতে পারে না। এই কারণটাকে সম্পূর্ণ অসম্ভব বলিয়া মন হইতে সে বিদায় করিয়া দিল। তখন আসল কারণটা মনে পড়িল, এবং মনে পড়িয়া তাহার ভারী লজ্জাবোধ হইল। আজ ৩-৪ ঘণ্টা সুচরিতা সেই যুবকের সম্মুখেই বসিয়াছিল এবং মাঝে মাঝে তাহার পক্ষ অবলম্বন করিয়া তর্কেও যোগ দিয়াছে, অথচ সে তাহাকে একেবারে যেন লক্ষ্যমাত্রই করে নাই। যাইবার সময়ও তাহাকে সে যেন চোখে দেখিতেই পাইল না। এই পরিপূর্ণ উপেক্ষায় যে সুচরিতাকে গভীরভাবে বিধিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। বাহিরের মেয়েদের সঙ্গে মেলামেশার অভ্যাসটা থাকিলে যে একটা সংকোচ জন্মে, বিনয়ের ব্যবহারে যে একটি সংকোচের পরিচয় পাওয়া যায়, সেই সংকোচের মধ্যে একটা সলজ্জ নম্রতা আছে। গোরার আচরণে তাহার চিহ্নমাত্রও ছিল না। তাহার সেই কঠোর এবং প্রবল ঔদাসীন্য সহ্য করা বা তাহাকে অবজ্ঞা করিয়া উড়াইয়া দেওয়া সুচরিতার পক্ষে আজ কেন এমন অসম্ভব হইয়া উঠিল? এত বড় উপেক্ষার সম্মুখেও সে যে আত্মসংবরণ না করিয়া তর্কে যোগ দিয়াছিল, নিজের এই প্রগল্ভতায় সে যেন মরিয়া যাইতেছিল। হারানের অন্যায় তর্কে একবার যখন সুচরিতা অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়াছিল, তখন গোরা তাহার মুখের দিকে চাহিয়াছিল। সে চাহনিতে সংকোচের লেশমাত্র ছিল না, কিন্তু সে চাহনির ভেতর কি ছিল তাহাও বোঝা শক্ত। তখন কি সে মনে মনে বলিতেছিল, এ মেয়েটি কি নির্লজ্জ, অথবা ইহার অহংকার তো কম নয়, পুরুষ মানুষের তর্কে এ অনাহুত যোগ দিতে আসে। তাই যদি সে মনে করিয়া থাকে তাহাতে কি আসে যায়? কিছুই আসে যায় না। তবু সুচরিতা অত্যন্ত পীড়া বোধ করিতে লাগিল। এ সমস্তই ভুলিয়া যাইতে, মুছিয়া ফেলিতে সে একান্ত চেষ্টা করিল, কিন্তু কোনো মতেই পারিল না। গোরার ওপর তাহার রাগ হইতে লাগিল। গোরাকে সে কুসংস্কারাচ্ছন্ন উদ্ধত যুবক বলিয়া সমস্ত মনের সঙ্গে অবজ্ঞা করিতে চাহিল,
কিন্তু তবু সেই বিপুলাকায় বজ্রকণ্ঠ পুরুষের সেই নিঃসংকোচ দৃষ্টির স্মৃতির সম্মুখে সুচরিতা মনে মনে অত্যন্ত ছোট হইয়া গেল। কোনো মতেই সে নিজের গৌরব খাড়া করিয়া রাখিতে পারিল না। সকলের বিশেষ লক্ষ্যগোচর হওয়া, আদর পাওয়া সুচরিতার অভ্যস্ত হইয়া গিয়াছিল। সে যে মনে মনে এই আদর চাহিত তাহা নহে, কিন্তু আজ গোরার নিকট হইতে উপেক্ষা কেন তাহার কাছে এত অসহ্য হইল? অনেক ভাবিয়া সুচরিতা শেষকালে স্থির করিল যে গোরাকে সে বিশেষ করিয়া হার মানাইতে ইচ্ছা করিয়াছিল বলিয়াই তাহার অবিচলিত অনবধান এত করিয়া হৃদয়ে আঘাত করিতেছে। এমনই করিয়া নিজের মনখানা লইয়া টানাছেড়া করিতে করিতে রাত্রি বাড়িয়া যাইতে লাগিল। বাতি নিবাইয়া দিয়া বাড়ির সকলেই ঘুমাইতে গিয়াছে। সদর দরজা বন্ধ হইবার শব্দ হইল। বোঝা গেল বেহারা রান্না খাওয়া সারিয়া এইবার শুইতে যাইবার উপক্রম করিতেছে। এমন সময় ললিতা তাহার রাত্রির কাপড় পরিয়া ছাতে আসিল। সুচরিতাকে কিছুই না বলিয়া তাহার পাশ দিয়া গিয়া ছাতের এক কোণে রেলিং ধরিয়া দাঁড়াইল। সুচরিতা মনে মনে একটু হাসিল। বুঝিল ললিতা তাহার প্রতি অভিমান করিয়াছে। আজ যে তাহার ললিতার সঙ্গে শুইবার কথা ছিল তাহা সে একেবারেই ভুলিয়া গিয়াছে। কিন্তু ভুলিয়া গেছি বলিলে ললিতার কাছে অপরাধ খালন হয় না, কারণ ভুলিতে পারাটাই সকলের চেয়ে গুরুতর অপরাধ। সে যে যথাসময়ে প্রতিশ্রুতি মনে করাইয়া দিবে তেমন মেয়ে নয়। এতক্ষণ সে শক্ত হইয়া বিছানায় পড়িয়াছিল। যতই সময় যাইতেছিল ততই তাহার অভিমান তীব্র হইয়া উঠিতেছিল। অবশেষে যখন নিতান্তই অসহ্য হইয়া উঠিল তখন সে বিছানা ছাড়িয়া কেবল নীরবে জানাইতে আসিল যে আমি এখনো জাগিয়া আছি। সুচরিতা চৌকি ছাড়িয়া ধীরে ধীরে ললিতার কাছে আসিয়া তাহার গলা জড়াইয়া ধরিল। কহিল, ললিতা, লক্ষ্মী ভাই, রাগ করো না ভাই। ললিতা সুচরিতার হাত ছাড়াইয়া লইয়া কহিল, না, রাগ কেন করব, তুমি বসো না। সুচরিতা তাহার হাত টানিয়া লইয়া কহিল, চলো ভাই, শুতে যাই। ললিতা কোনো উত্তর না করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। অবশেষে সুচরিতা তাহাকে জোর করিয়া টানিয়া শোবার ঘরে লইয়া গেল। ললিতা রুদ্ধ কণ্ঠে কহিল, কেন তুমি এত দেরি করলে? জানো 11টা বেজেছে, আমি সমস্ত ঘড়ি শুনেছি। এখনই তো তুমি ঘুমিয়ে পড়বে। সুচরিতা ললিতাকে বুকের কাছে টানিয়া লইয়া কহিল, আজ আমার অন্যায় হয়ে গেছে ভাই। যেমনই অপরাধ স্বীকার করা, ললিতার আর রাগ রহিল না। একেবারে নরম হইয়া কহিল, এতক্ষণ একলা বসে কার কথা ভাবছিলে দিদি? পানুবাবুর কথা? তাহাকে তর্জনী দিয়া আঘাত করিয়া সুচরিতা কহিল, দূর, পানুবাবুকে ললিতা সহিতে পারিত না। এমনকি তাহার অন্য বোনের মতন তাহাকে লইয়া সুচরিতাকে ঠাট্টা করাও তাহার পক্ষে অসাধ্য ছিল। পানুবাবু সুচরিতাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছেন এ কথা মনে করিলে তাহার রাগ হইত। একটুখানি চুপ করিয়া ললিতা কথা তুলিল, আচ্ছা দিদি, বিনয়বাবু লোকটি কিন্তু বেশ না? সুচরিতার মনের ভাবটা যাচাই করিবার উদ্দেশ্য যে এ প্রশ্নের মধ্যে ছিল না তাহা বলিতে পারি না। সুচরিতা কহিল, হ্যাঁ, বিনয়বাবু লোকটি ভালো বই কি, বেশ ভালো মানুষ। ললিতা যে সুরে আশা করিয়াছিল তাহা তো সম্পূর্ণ বাজিল না। তখন সে আবার কহিল, কিন্তু যাই বলো দিদি, আমার গৌরমোহনবাবুকে একেবারেই ভালো লাগেনি। কিরকম একটা কাটা কাটা রং, কাঠখোট্টা চেহারা, পৃথিবীর কাউকে যেন গ্রাহ্যই করেন না। তোমার কি রকম লাগলো? সুচরিতা কহিল, বড় বেশি রকম হিঁদুয়ানি। ললিতা কহিল, না না, আমাদের মেসমশায়ের তো খুবই হিঁদুয়ানি, কিন্তু সে আর এক রকমের। এ যেন ঠিক বলিতে পারিনি কি রকম। সুচরিতা হাসিয়া কহিল, কি রকমই বটে বলিয়া গোরার সেই উচ্চ শুভ্র ললাটে তিলক কাটা মূর্তি মনে আনিয়া সুচরিতা রাগ করিল। রাগ করিবার কারণ এই যে ওই তিলকের দ্বারা গোরা কপালে বড় বড় অক্ষরে লিখিয়া রাখিয়াছে যে তোমাদের হইতে আমি পৃথক। সেই পার্থক্যের প্রচণ্ড অভিমানকে সুচরিতা যদি ধূলিসাৎ করিয়া দিতে পারিত তবেই তাহার গায়ের জ্বালা মিটিত। আলোচনা বন্ধ হইল। ক্রমে দুইজনে ঘুমাইয়া পড়িল। রাত্রি যখন 2টা, সুচরিতা জাগিয়া দেখিল বাহিরে ঝমঝম করিয়া বৃষ্টি হইতেছে। মাঝে মাঝে তাহাদের মশারির আভরণ ভেদ করিয়া বিদ্যুতের আলো চমকিয়া উঠিতেছে। ঘরের কোণে যে প্রদীপ ছিল সেটা নিবিয়া গেছে। সেই রাত্রির নিস্তব্ধতায় অন্ধকারে অবিশ্রাম বৃষ্টির শব্দ। সুচরিতার মনের মধ্যে একটা বেদনা বোধ হইতে লাগিল। সে এপাশ ওপাশ করিয়া ঘুমাইবার জন্য অনেক চেষ্টা করিল। পাশেই ললিতাকে গভীর সুপ্তিতে মগ্ন দেখিয়া তাহার ঈর্ষা জন্মিল, কিন্তু কিছুতেই ঘুম আসিল না। বিরক্ত হইয়া সে বিছানা ছাড়িয়া বাহির হইয়া আসিল। খোলা দরজার কাছে দাঁড়াইয়া সম্মুখের ছাতের দিকে চাহিয়া
মাঝে মাঝে বাতাসের বেগে গায়ে বৃষ্টির ছাট লাগিতে লাগিল। ঘুরিয়া ফিরিয়া আজ সন্ধ্যাবেলাকার সমস্ত ব্যাপার তন্ন তন্ন করিয়া তাহার মনে উদয় হইল। সেই সূর্যাস্তরঞ্জিত গাড়ি বারান্দার ওপর গোরার উদ্দীপ্ত মুখ স্পষ্ট ছবির মতন তাহার স্মৃতিতে জাগিয়া উঠিল, এবং তখন তর্কের যে সমস্ত কথা কানে শুনিয়া ভুলিয়া গিয়াছিল সে সমস্তই গোরার গভীর প্রবল কণ্ঠস্বরে জড়িত হইয়া আগা গোড়া তাহার মনে পড়িল। কানে বাজিতে লাগিল, আপনারা যাদের অশিক্ষিত বলেন আমি তাদেরই দলে, আপনারা যাকে কুসংস্কার বলেন আমার সংস্কার তাই। যতক্ষণ না আপনি দেশকে ভালোবাসবেন এবং দেশের লোকের সঙ্গে এক জায়গায় এসে দাঁড়াতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে দেশের নিন্দা আমি এক বর্ণও সহ্য করতে পারব না। এ কথার উত্তরে পানুবাবু কহিলেন, এমন করিলে দেশের সংশোধন হবে কি করে? গোরা গর্জিয়া উঠিয়া কহিল, সংশোধন? সংশোধন ঢের পরের কথা। সংশোধনের চেয়েও বড় কথা ভালোবাসা, শ্রদ্ধা। আগে আমরা এক হব, তাহলেই সংশোধন ভেতর থেকে আপনিই হবে। আপনারা যে পৃথক হয়ে দেশকে খণ্ড খণ্ড করতে চান, আপনারা বলেন দেশে কুসংস্কার আছে, অতএব আমরা সুসংস্কারী দল আলাদা হয়ে থাকব। আমি এই কথা বলি, আমি কারোর চেয়ে শ্রেষ্ঠ হয়ে কারো থেকে পৃথক হব না, এই আমার সকলের চেয়ে বড় আকাঙ্ক্ষা। তারপর এক হলে কোন সংস্কার থাকবে কোন সংস্কার যাবে তা আমার দেশই জানে, এবং দেশের যিনি বিধাতা তিনিই জানেন। পানুবাবু কহিলেন, এমন সকল প্রথা ও সংস্কার আছে যা দেশকে এক হতে দিচ্ছে না। গোরা কহিল, যদি এই কথা মনে করেন যে আগে এই সমস্ত প্রথা ও সংস্কারকে একে একে উৎপাটিত করে ফেলবেন, তারপরে দেশ এক হবে, তবে সমুদ্রকে ছেঁচে ফেলে সমুদ্র পার হবার চেষ্টা করা হবে। অবজ্ঞা ও অহংকার দূর করে নম্র হয়ে ভালোবেসে নিজেকে অন্তরের সঙ্গে সকলের করুন। সেই ভালোবাসার কাছে সহস্র ত্রুটি ও অসম্পূর্ণতা সহজেই হার মানবে। সকল দেশের সকল সমাজেই ত্রুটি ও অপূর্ণতা আছে, কিন্তু দেশের লোক স্বজাতির প্রতি ভালোবাসার টানে যতক্ষণ এক থাকে ততক্ষণ পর্যন্ত তার বিষ কাটিয়ে চলতে পারে। পচবার কারণ হাওয়ার মধ্যেই আছে, কিন্তু বেঁচে থাকলেই সেটা কাটিয়ে চলি, মরে গেলেই পচে উঠি। আমি আপনাকে বলছি, সংশোধন করতে যদি আসেন তো আমরা সহ্য করব না, তা আপনারাই হন বা মিশনারিই হন। পানুবাবু কহিলেন, কেন করবেন না? গোরা কহিল, করব না, তার কারণ আছে। বাপ মায়ের সংশোধন সহ্য করা যায়, কিন্তু পাহারাওয়ালা সংশোধনের শোধনের চেয়ে অপমান অনেক বেশি। সেই সংশোধন সহ্য করতে হলে মনুষ্যত্ব নষ্ট হয়। আগে আত্মীয় হবেন, তারপর সংশোধক হবেন, নইলে আপনার মুখের ভালো কথাতেও আমাদের অনিষ্ট হবে। এমনই করিয়া একটি একটি সমস্ত কথা আগাগোড়া সুচরিতার মনে পড়িতে লাগিল, এবং এই সঙ্গে মনের মধ্যে একটা অনির্দেশ্য বেদনাও কেবলই পীড়া দিতে লাগিল। শ্রান্ত হইয়া সুচরিতা বিছানায় ফিরিয়া আসিল এবং চোখের উপর করতল চাপিয়া সমস্ত ভাবনাকে ঠেলিয়া ঘুমাইবার চেষ্টা করিল, কিন্তু তাহার মুখ এবং কান ঝাঁঝা করিতে লাগিল, এবং এই সমস্ত আলোচনা ভাঙিয়া চুরিয়া তাহার মনের মধ্যে কেবলই আনাগোনা করিতে থাকিল। আজকের নিবেদন এখানেই শেষ করছি। কয়েকদিনের মধ্যে নিয়ে আসব গোরার পরবর্তী পর্ব। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।